অফিসিয়াল প্রথম। তার আগে যে ক্লাসটা নিয়েছি এটা কি পেইড বেসের ক্লাস ছিল? এর আগের ক্লাসটা ফ্রি ক্লাস ছিল এর আগেরটাতে তো? আচ্ছা, ঠিক আছে। ওকে, তোমরা সবাই শীট পেয়েছো? ওকে, চলো আমরা আজকে ক্লাস শুরু করছি। তোমরা সবাই তো মেডিকেল অ্যাসপিরেন্ট, রাইট? মেডিকেল, ওকে। চলো যা যা খাতা খুলো আগে, তারপর আমরা কথা বলবো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লজ এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি অবস্থা, কেমন আছো? তোমার চেহারাটা মনে আছে আমার। আচ্ছা, আমরা আজকে ক্লজ এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে দেখবো যে ক্লজ কিরকম। আমার পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে একটা সেন্টেন্স দিয়ে আন্ডারলাইন করে যে এইটুকু অংশ কোন ধরনের ক্লজ। হ্যাঁ, আমি কিছু সেন্টেন্স লিখি, আমরা পড়ার আগেই যে তোমরা ধরতে পারো কিনা যে কোনটা আসলে কোন ক্লজ। ওকে, আমরা প্রথমে শুরু করছি ক্লজের আলোচনা দিয়ে। আচ্ছা, ক্লজ মানে কি, আমরা একটু কনসেপ্টটা হালকা পড়িয়ে নিই, না হলে প্রশ্ন করাটা একটু অযৌক্তিক মনে হবে যে নিয়ম না বলে, সংবিধান না বলে পানিশমেন্ট দিচ্ছি, ব্যাপারটা এরকম হয়ে যাবে। তাহলে আমি আগে একটু সংবিধান বুঝিয়ে নিই, তারপরে ভুল করলে পানিশমেন্ট দেওয়াটা একটা জায়েজ হবে। ক্লজ কি? ক্লজের বাংলা শব্দ হচ্ছে বাক্যাংশ। কি বাক্যাংশ? তাহলে বাংলা কি পাচ্ছি আমরা? বাক্যাংশ। এটাকে যদি আমরা আরো সহজ করি, ওই যে কি বলে সন্ধি বিচ্ছেদ করি, তাহলে কি হয়? বাক্যের অংশ। সন্ধি বিচ্ছেদ বা হচ্ছে ব্যাস বাক্য যদি করি, তাহলে কি হয়? বাক্যের অংশ, রাইট? আচ্ছা, বাক্যের অংশ, it means it's a part of a sentence but not a complete sentence, right? পূর্ণাঙ্গ বাক্য না, কিন্তু বাক্যের একটা অংশ। যেমন ধরো আমি যদি একটা সেন্টেন্স লিখি এখানে যে I know the man who came here yesterday. আচ্ছা, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য না? পূর্ণাঙ্গ বাক্য কাকে বলে? কতগুলো শব্দ সমষ্টি মিলে যদি আমাদের মনের ভাবটাকে পরিপূর্ণভাবে বোঝাইতে পারে, সেটা হচ্ছে একটা বাক্য। I know the man, আমি সেই ব্যক্তিকে চিনি, who came here yesterday, যিনি গতকাল এখানে এসেছিলেন। এখন এই অংশটাকে যদি ভাগ করে দেখি আসলে তাদের মধ্যে কোরিলেশনটা কি, দেখো। যেমন এইটুকুর একটা অর্থ আছে I know the man, আবার এইটুকু অংশ যদি বলি who came here yesterday, তাহলে এই দুইটা অংশে ভাগ করতে পারি না আমরা সেন্টেন্সটাকে? I know the man, আমি লোকটাকে চিনি, who came here yesterday, যিনি এখানে গতকাল এসেছিলেন। তাহলে ভাগ করলে কয়টা অংশ পাচ্ছি আমরা সেন্টেন্সটাকে? দুইটা পার্ট পাচ্ছি। তার মানে হচ্ছে এইটুকু অংশ আমার একটা বাক্যের অংশ, ওইটুকু একটা বাক্যের অংশ। আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করি, তারপর প্রশ্নের দিকে যাব। তাহলে এই দুইটা বাক্যাংশ মিলে কি গঠন করলো? একটা বাক্য গঠন করলো, রাইট? তাহলে একটা বাক্যের মধ্যে এরকম দুইটা, তিনটা, চারটা বাক্যাংশ থাকতে পারে। এখন এদের মধ্যে যদি আমি অর্থের পার্থক্য চিন্তা করি, তাহলে কি হচ্ছে দেখো, I know the man, আমি লোকটিকে চিনি, এইটুকু বলার জন্য আমি কি কারো উপর নির্ভর করার প্রয়োজন হচ্ছে? I know the man, আমি লোকটাকে চিনি, ফাইন। বাট যদি আমি এই অংশটা শুধু বলতাম who came here yesterday, যিনি গতকাল এখানে আসছিলেন, মনে মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হয় না? আবার যদি এইভাবে বলি যে if you call me I will go, তাহলে এই পূর্ণাঙ্গ অংশটা কয়টা সেন্টেন্স? একটা সেন্টেন্স। একটা সেন্টেন্সে কয়টা পার্ট? দুইটা পার্ট। তাহলে সেন্টেন্স কিন্তু একটা, যেই পর্যন্ত ফুল স্টপ না হচ্ছে এই পর্যন্ত একটাই সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্সের অংশ কয়টা? বাক্যের অংশ কয়টা? দুইটা। তাহলে এখানে কয়টা ক্লজ আছে? দুইটা ক্লজ আছে। তাহলে এই সেন্টেন্সটা দেখি আমরা। প্রথম অংশ কি? if you call me I will go। তাহলে এই অংশের মধ্যে কে স্বাধীন, কে পরাধীন? I will go। এই অংশটা বলার জন্য কারোর উপর নির্ভর করা লাগে? I will go, আমি যাব। যদি এরকম বলি if you call me, যদি আমাকে ডাক দাও, কি কি কি, মানে আমাদের এরকম না, আমরা এরকম করি কিন্তু ফ্রেন্ডকে, যে কল দিয়ে হঠাৎ করে বলতেছে রাতের 12টা বাজে তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো কালকে কলেজে আসলে, ওই বন্ধুর কিন্তু ঘুম শেষ, যে কি না কি বলবে। হ্যাঁ,
তারপরে বলে যে আমি হচ্ছে কম দামে চকলেট পাইছি। তো ব্যাপারটা খুব সিলি, বাট এই যে কথাটা আমি শেষ করলাম না, মনের মধ্যে কোনো প্রশ্ন রয়ে যায়। তাহলে ইফ ইউ কল মি, এই অংশটা বলার পরে শ্রোতার মনের মধ্যে প্রশ্ন তৈরি হবে যে কি 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 কি। তার মানে সে স্বাধীনভাবে পুরোপুরি অর্থ দিতে পারে না, সে নির্ভর করতেছে এর পরে আর একটা স্বাধীন বাক্যের উপর, বাক্যাংশের উপর। তাহলে এইভাবে আমরা সেন্টেন্সকে ক্লজে ভাগ করতে পারি। তাহলে এখন আমার প্রশ্ন আসে তাহলে যে ক্লজ জিনিসটা কি? এটা হচ্ছে বাক্যাংশ, কিন্তু ক্লজ চিনব কিভাবে? একটা ক্লজের যে প্রাইমারি যে ফ্যাক্টর গুলা বা এলিমেন্ট গুলা কি, কিভাবে আমি ভাগ করব যে এটা ক্লজ নাকি ক্লজ না, এই জায়গাটা আমি কিভাবে এটাকে আইডেন্টিফাই করি? যেমন আমি একটা সহজ ভাবে লিখি, একটা ক্লজের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে একটা ক্লজে দুইটা জিনিস তোমাকে থাকাই লাগবে, যদি না থাকে সেটাকে কোনোভাবেই ক্লজ বলার সুযোগ আমাদের নাই। একটা হচ্ছে তার সাবজেক্ট প্রয়োজন হবে, আর একটা হচ্ছে তার ফাইনাইট ভার্ব লাগবে। কি লাগবে বলো তো? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। তাহলে এখন প্রশ্ন আসতেছে, সাবজেক্ট না হয় আমরা এত বছর পড়লাম, শুনলাম, চিনি, বাট ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্বের আরেকটা পার্ট আছে, সেটা কি? আরেকটা প্রকার আছে, নন ফাইনাইট ভার্ব, রাইট? তাহলে ফাইনাইট আর নন ফাইনাইটের ব্যাপারটা বুঝতে পারলে আমরা মোটামুটি ক্লজ জিনিসটা ক্লিয়ার বুঝবো, তারপর প্রকার ভেদে গেলে আলোচনা সহজ হবে। আচ্ছা, আমরা এবার একটু এই জায়গায় আসি, ফাইনাইট আর নন ফাইনাইট। সহজ কথায় যদি বলি, আমাদের 12টা যে টেন্স আছে, রাইট? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এই 12টা টেন্স অনুযায়ী যে সেন্টেন্স হয়, টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এছাড়াও আমাদের যে মোডাল ভার্বগুলো রয়েছে, সেই অনুযায়ী যদি সেন্টেন্স হয়, তাও ফাইনাইট ভার্ব। যদি এই স্ট্রাকচারের বাহিরে গঠন হয়, তাহলে সেটা কোনো ফাইনাইট ভার্ব না। যেমন ধরো একটা উদাহরণ দেখি, একটা সেন্টেন্স লিখলাম যে I will be waiting for you. I will be waiting for you. আচ্ছা, এই সেন্টেন্সটা ফাইনাইট কি নন ফাইনাইট আমরা একটু এটাকে আইডেন্টিফাই করি। দেখো এখানে উইল বি কোন টেন্সকে ডিফাইন করে? ফিউচার কন্টিনিউয়াস। আমরা জানি ফিউচার কন্টিনিউয়াস মানে যে কোনো কন্টিনিউয়াস টেন্সের সাথে ভার্বের কোন ফর্ম বসে? আইএনজি ফর্ম বসেছে। তাহলে এখানে ভার্বের আইএনজি আছে না? তাহলে এখানে ভার্বের যে ফরম্যাটটা, সেটা কি টেন্স মেনে চললো? চলছে। তাহলে এখানে রাইট কোন ভার্ব? সরি, রাইট না, ওয়েট কোন ভার্ব? ফাইনাইট। কারণ হচ্ছে সে কি মেনে চলছে? সে টেন্সের স্ট্রাকচার মেনে চলছে। বাট আমি যদি এবার বলি এইভাবে যে waiting for you is so disturbing. এখন দেখো তো, waiting for you so disturbing, এইখানে আমি কি করলাম? এখানে কি ভার্বের সাথে আইএনজি বসাইছি না? তাহলে ভার্বের সাথে আইএনজি হইতে আমার কি লাগবে? হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, না হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, না হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, না হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অথবা কন্টিনিউয়াস মোডাল লাগবে, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, মাস্ট বি লাগবে। তার কোনোটাই কি আছে ওয়েটিং এর আগে? তার মানে টেন্সের স্ট্রাকচার মেইনটেইন করে নাই, মোডাল ভার্বের স্ট্রাকচার মেইনটেইন করে নাই, করা ছাড়াই সে কি হইছে? ভার্বের আইএনজি ফর্ম হইছে। তাহলে এইটা কি ফাইনাইট না নন ফাইনাইট? ক্লিয়ার আমাদের ফাইনাইট নন ফাইনাইট কনসেপ্টটা? তাহলে এটা কি আমাদের একটা নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট। ওকে, নন ফাইনাইটের আবার প্রকারভেদ আছে। এখানে পার্টিসিপল হতে পারে, ইনফিনিটিভ হলে জিরান্ড হতে পারে। নন ফাইনাইট আবার কয়টা টাইপ হয়? তিনটা, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন প্রকার হয়, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট পার্টিসিপল। ওকে, আমরা জাস্ট এইটুকু বুঝলাম যে ফাইনাইট ভার্ব যেটা টেন্স মেইনটেইন করে চলে। তাহলে আমাদের একটা ক্লজ হতে হলে কি লাগবে? একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব লাগবেই লাগবে। তাহলে ধরো আমি যদি লিখি যে ইফ ইউ কল মি I will come, এখানে কি দুইটা ক্লজ তো হইছে? দেখো তো ক্লজ দুইটা ঠিক আছে কিনা? তোমরা একটু ভাবো ক্লজ গুলো ঠিক আছে কিনা, ক্লজ কি হয়েছে নাকি আমাদের ক্লজে ভুল আছে? এখানে ইফ ইউ কল মি কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট, ইফ ইউ কল মি। কারণ কি? এই যে সাবজেক্ট ভার্বের V1 ফর্ম, রাইট? V1 কোথায় বসে? প্রেজেন্ট ইনডেফিনিটে বা প্রেজেন্ট সিম্পল। I will come, ফিউচার ইনডেফিনিট কি? shall বা will এর পরে ভার্বের বেস ফর্ম বসছে। তার মানে এই পাশেও ফাইনাইট ভার্ব, এই পাশেও ফাইনাইট ভার্ব,
এই পাশেও সাবজেক্ট, এই পাশেও সাবজেক্ট, তাহলে এখানে মোট কয়টা ক্লজ হইল? এখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ। তাহলে আমি ক্লজ চিনতে পারলাম যে ক্লজ মানে কি, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর একটা সেন্টেন্সের মধ্যে একাধিক ক্লজ থাকতেই পারে। আমাদের আজকের অংশ বিষয় হচ্ছে ক্লজ কত প্রকার, ক্লজ কিভাবে চিনবো, বিভিন্ন প্রকার ক্লজের মধ্যে পার্থক্যগুলো কোন জায়গায়। ঠিক আছে, ওকে, আমরা ক্লজ চিনলাম। এবার আমরা একটু আসি যে ক্লজের আসলে প্রকারভেদ কত প্রকার। হ্যাঁ, আমরা একটু ক্লজের প্রকারভেদ আসি। টাইপস অফ ক্লজ। ওকে, ক্লজকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দুই নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর তিন নম্বর হচ্ছে আমাদের কোঅর্ডিনেট ক্লজ। এই তিনটার প্রত্যেকটা সম্পর্কে আমাদেরকে একদম খুবই ক্লিয়ার কনসেপ্ট রাখা লাগবে, যেন কোনোভাবে আমি নাউন ক্লজকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে না ফেলি, আবার যেন প্রিন্সিপাল ক্লজকে আমি সাবঅর্ডিনেট ক্লজ বলে না ফেলি। প্রশ্নে কিন্তু এই জায়গাগুলোতে প্রশ্ন মেডিকেলে প্রায় পরীক্ষায় আসে। বিশেষ করে অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজের মধ্যে আমরা অনেক বেশি ঝামেলা লাগিয়ে ফেলি। আসো, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ, এই তিনটা ক্লজ আমরা আগে বুঝি। হ্যাঁ, চলো আমরা প্রথমে আলোচনা শুরু করছি প্রিন্সিপাল ক্লজ নিয়ে। প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ বলা যায়, অর্থাৎ যে স্বাধীন একটা বাক্যাংশ, যে অর্থ প্রদানের জন্য কারো উপরে নির্ভর করার প্রয়োজন হয় না, সে অন্য কাউকে ছাড়াই বাক্যের অর্থ দিতে পারে, সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। যেমন ধরো, আমি কিন্তু বাংলায় বললাম প্রিন্সিপাল ক্লজ মানে কি, যেই বাক্যাংশ অন্য বাক্যাংশের সাহায্য ছাড়াই অর্থ দিতে পারে, যে বাক্যাংশ অন্য কারো সাহায্য ছাড়াই, তোমরা লিখতেছ পরীক্ষার্থী তোমরা, আর আমি লিখতেছি না, আসো, যে বাক্যাংশ অন্য কারো সাহায্য ছাড়াই অর্থ দিতে পারে সেটা কি, প্রিন্সিপাল ক্লজ। তার মানে এর আরেকটা নাম হচ্ছে ইনডিপেন্ডেন্ট, মানে স্বাধীন ক্লজ, তাই না? একটা স্বাধীন সার্বভৌম দেশ কি নিজে চলতে পারে, তাকে চালানোর জন্য অন্য কোনো দেশের সেনাবাহিনী বা বিশেষ বাহিনীর প্রয়োজন হয় না। তাহলে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে তার নিজের একটা ক্ষমতা আছে, নিজের একটা শক্তি আছে, নিজেকে নিজে চালানোর, নিজেকে নিজের অর্থ দেওয়ার মতো ক্ষমতা তার আছে। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি, দেখো যে he acts as if he were a king. Okay, he acts অথবা he behaves, ধরো এইটুকু আমাদের একটা ক্লজ, আর এইটুকু হচ্ছে আমাদের আরেকটা ক্লজ। he acts হচ্ছে কি, সে আচরণ করে, সে আচরণ শব্দটাই যায় এখানে, সে আচরণ করে, ওকে, অথবা বললাম সে ব্যবহার করে, সে কথা বলে। এখানে বলতেছি যেন সে একজন রাজা, তাহলে যেন কথাটা যখন বলতেছি তখনই তো প্রশ্ন আসতেছে এই যেন বলার কারণটা কি, কি ঘটাইছে। আমি যদি বলি সে আচরণ করে, সে কথা বলে, সে হাঁটে, আবার একটা সেন্টেন্স দেখতে পারো যে হি ওয়াকস as though he were রজনীকান্ত। ওকে, আছে না একজন, এখনো মুভি করে কিন্তু রজনীকান্ত, হ্যাঁ, যে রোবটও ছবি বানাইলো রোবটও। তাহলে এখন কি বলতেছে, হি ওয়াকস, এইটুকু কি কারোর উপর নির্ভর করার প্রয়োজন হয়? সে হাঁটে, সে খায়, সে রান্না করে, সে পড়ে, সে ঘুমায়, এইটুকু কিন্তু সে নিজের অর্থ নিজে দিতে পারছে। কিন্তু এইটা ছাড়া যদি এইটুকু বলি যেন সে রজনীকান্ত, কেন, রাইট, কি করছে? যে আমি বললাম যে
I will call you when I am free. আমি তোমাকে কল দিব যখন আমি ফ্রি হই। তাহলে আমি তোমাকে কল দিব, কথা শেষ। আমি যদি বলি বন্ধু যখন আমি ফ্রি হই, কি কি করবি, কি করবি আমাকে, প্রশ্ন রয়ে যায় না, নিজের মধ্যে একটা খুঁতখুঁতানি রয়ে যায় না, বাংলা বলে খুঁতখুঁতানি। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের আই উইল কল ইউ, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। আর এই অংশটা যেটা অন্যের সাহায্য ছাড়া চলতে পারতেছে না, এই অংশটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ পরাধীন বাক্যাংশ। when I am free, এটা কি একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটাও ক্লিয়ার? আমরা তো প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেটের একটা কোরিলেশন দেখালাম। প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ এখানে আছে, সেখানে একটা প্রিন্সিপাল ক্লজ লাগবেই। তুমি সাবঅর্ডিনেট ক্লজ যত সুন্দর করেই দাও না কেন, যত বড়ই দাও না কেন, সে বাক্য তৈরি করতে পারে না। তাকে বাক্য তৈরি করার জন্য কার কাছে যাইতে হয়? স্বাধীন সার্বভৌম একটা দেশের কাছে যাইতে হবে। তাকে কোথায় যেতে হয়? প্রিন্সিপাল ক্লজের কাছে যাইতেই হবে। তাহলে এই কোরিলেশনটা লিখে রাখো, প্রিন্সিপাল প্লাস সাবঅর্ডিনেট প্লাস সাবঅর্ডিনেট। ওকে, এই দুইটা রিলেশন আমাদের গেল। কিভাবে গঠিত হয় সাবঅর্ডিনেট ক্লজ? আবার অনেকগুলো প্রকার আছে, আমরা পরে আসতেছি। এইবার একটু আমরা আসি যে আমাদের আরেকটা ক্লজের নাম কি বলতো? কোঅর্ডিনেট ক্লজ। ওকে, কোঅর্ডিনেট ক্লজকে আমরা বাংলায় বলি হচ্ছে যৌগিক বাক্য। কি বলি? যৌগিক বাক্য। এটা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আচ্ছা, এখন কোঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে দুইটা স্বাধীন বাক্যাংশ কিছু নির্দিষ্ট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। যেমন ধরো কি কি কনজাংশন গুলা? সেটা এন্ড হতে পারে, অর হতে পারে, বাট হতে পারে, ইয়েট হতে পারে, আদারওয়াইজ হতে পারে। একটু নোট করে ফেলো ওগুলা। তারপর হচ্ছে নট হতে পারে, ইদার অর হতে পারে, ইদার অর, তারপর হচ্ছে নিদার নর। আইদার বলতে পারো, উচ্চারণ তোমরা আইদারও করতে পারো, ইদারও করতে পারো, সমস্যা নেই। তাহলে এই যে ক্লজ গুলো আমাদের থাকে, এই ক্লজ গুলো কি গঠন করে? একটা কোঅর্ডিনেট কনজাংশন গঠন করে, ক্লজ গঠন করে। যেমন ধরো আমি যদি বলি, আচ্ছা কোঅর্ডিনেট কনজাংশনের ক্লজের উভয় পাশ কিন্তু তোমার প্রিন্সিপাল ক্লজ। যখন এই কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন তাদের নাম হয়ে যাবে কি? কোঅর্ডিনেট। যেমন ধরো যে ফারুক আহমেদ is poor but he is honest, right? Honest. আচ্ছা, তো কি বললাম? মিস্টার ফারুক আহমেদ is poor but he is honest. তাহলে এই জায়গায় খেয়াল করো তো, এই জায়গায় খেয়াল করো আমরা কেন বললাম যে কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট ক্লজের দুইটাই আলাদা আলাদা প্রিন্সিপাল ক্লজ। তুমি অর্থ মিলে দেখো, কেউ কারো উপর নির্ভর করছে না। যেমন মিস্টার ফারুক ইজ পুয়ার, মিস্টার ফারুক গরিব মানুষ, ফাইন। হি ইজ অনেস্ট, তিনি সৎ। কোনোভাবে কি প্রথমটা দ্বিতীয়টার বা দ্বিতীয়টা প্রথমটার উপর নির্ভর করে অর্থ দিতে হচ্ছে? তার কি অপরিপূর্ণ মনে হচ্ছে? প্রত্যেকে তার জায়গা থেকে পরিপূর্ণ। কিন্তু এখানে যে কনজাংশনটা আছে আমাদের মাঝখানে, এর কারণে উভয়ের নাম হবে কি? সে একটা কোঅর্ডিনেট ক্লজ, সে একটা কোঅর্ডিনেট ক্লজ। উভয় পেয়ের সাথে তারা প্রত্যেকে প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? প্রত্যেকের স্বাধীন বাক্যাংশ। তাহলে আমি কি বুঝলাম? দুইটা স্বাধীন বাক্যাংশ যখন এন্ড, অর, বাট, ইয়েট, আদারওয়াইজ, ইদার, অর, নিদার, নট এই ধরনের কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন তারা হয়ে যাবে হচ্ছে প্রত্যেকে আলাদা আলাদা কোঅর্ডিনেট ক্লজ। ওকে, ক্লিয়ার সবাই? ওকে, এবার আমরা কিছু প্রশ্ন দেই, দেখি তোমরা ধরতে পারো কিনা তিনটা সেন্টেন্সের মধ্যে কোনটা প্রিন্সিপাল, কোনটা সাবঅর্ডিনেট, কোনটা কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? I saw him going to university. বলবো না যা খাতে জাস্ট লিখো যে এক নাম্বারটা এই ক্লজ, দুই নাম্বারটা এই ক্লজ। হ্যাঁ, বইলো না, দেবে বাকিদের সুযোগ থাকবে না।
যা যা খাতায় নোট করো যে চারটা সেন্টেন্সের মধ্যে কোনটাতে কোন ক্লজ আছে আমাদের। আমি একটা শীট এনেছিলাম, এটা কোথায় পেয়েছি? ফিস ফিস না যাত্রা শেষে দেখছো? ভাবো, সোচো সোচো। সোচকে লিখো। হয়েছে? কোথাও আটকে গেছো নাকি? এটাই তো মজা, এটাই তো তোমার ব্রেইনের জন্য দিছি। এটা এটা তোমার ব্রেইনের ওষুধ। ব্রেইন যদি আমি কাজ করাইতে তাহলে কেমনে হবে? করেছো? হয়েছে, তবে চারটাই সঠিক হয়নি, ভুল আছে, ভুল আছে, চারটাই সঠিক হয়নি। আর কেউ করেছো? নির্দ্বিধায় জানাও, নির্দ্বিধায় জানাও, ভয় পেলে হবে না। বসো বসো বসো। এটা কি লিখছো? ওকে ওকে, ধীরে ধীরে, সবাই শুনে ভালো লাগবে। এটা কি? এই পুরোটা কি? বাক্য তো কখনো সাবঅর্ডিনেট হয় না। ক্লজ এখানে দুইটা, ধরো এই দুইটা অংশ, কমার আগে একটা, কমার পরে একটা, কোনটা কি? এইটুকু প্রিন্সিপাল, এইটুকু সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট না, ঠিক আছে। ওকে, ভেরি ওকে। অনেক ভুল করছো তুমি, তোমার কনসেপ্ট এখন ক্লিয়ার হয় নাই, অনেক ভুল আছে। দেখতো বাংলাদেশের জার্সি পরা লোক, বাংলাদেশ যেই টেস্ট খেলতেছে, মান সম্মান নাই আর। চার নাম্বারটা কই? ও আচ্ছা, এটা একদম বেশি কনফিডেন্ট লিখোই নাই। আচ্ছা দাও, বুঝতে পারো নাই? বুঝতে হবে তো। ও আচ্ছা, তোমার লেখা বুঝতে গেলে আমারই মোটামুটি শহীদ হয়ে যাওয়া লাগবে। ঠিক আছে, কিছু কিছু জায়গায় একটু তোমাদের ভুল আছে এখন। চলো আমরা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, অনেকে ট্রাই করেছো, এবার আমরা একটু ক্লিয়ার করি জিনিসটাকে। চলো এবার নিজের ব্রেনকে একটু কাজে লাগাও যে কোথায় নিজে ভুলটা হইলো। হ্যাঁ, কোন জায়গায় ভুলটা হইলো। প্রথম সেন্টেন্সে আসি, I saw him going to university। এখানে কয়টা ভার্ব আছে? মোট দুইটা, saw আর going। going কে ফাইনাইট না নন ফাইনাইট? saw পাঁচ ডিফিনিট, তাহলে তার মানে ফাইনাইট ভার্ব কয়টা? একটা। তার মানে ক্লজ কয়টা আছে? একটাই ক্লজ। তাহলে একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব, একটা প্রিন্সিপাল ক্লজ, যেহেতু কারোর উপর নির্ভর করে নাই এবং এই বাক্যের কোনো আর পার্টও নাই। আমি তাকে যেতে দেখেছিলাম, শেষ। এক নাম্বার সেন্টেন্স কি? প্রিন্সিপাল। মানে এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এটাকে বলতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে কোনো ধরনের ডিপেন্ডেন্ট ক্লজ আসলে নাই। দুই নম্বরে আসি আমরা একটু, in spite of being poor he is honest। তোমরা মোটামুটি সবাই এই অ্যান্সারটা কি হইতে পারে বলে তোমরা অ্যান্সার দিছো। কেউ কেউ বলছে এইটা হচ্ছে সাবঅর্ডিনেট, এটা হচ্ছে প্রিন্সিপাল। কেউ কেউ আবার বলছে ইন স্পাইট কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট কেন লিখবা? আমি তো তোমাকে চার্ট করেই দিছি কোঅর্ডিনেটে কি কি বসে। এখন আমরা একটু আসি, দেখো। আচ্ছা, এই বিং, বিয়ের সাথে ভার্বের যে আইএনজি হইছে, এটা টেন্স মেইনটেইন করে হইছে? এখানে কোনো সাবজেক্ট আছে? তাহলে এটা কোনো ক্লজই না। এই অংশটা, প্রথম অংশটা কমার আগে, এটা কোনো ক্লজ আসলে না, এটা জাস্ট একটা ফ্রেজ। এটা কি শুধু একটা ক্লজ হইতে হলে আমার কি লাগবে? সাবজেক্ট আর কি ফাইনাইট ভার্ব।
এখানে সাবজেক্ট তো নাই, বরং যেই ভার্বটা আছে সেটা নন ফাইনাইট ভার্ব, তার মানে এখানে কোনো ক্লজই নাই। তাহলে একটাই মাত্র ক্লজ, সেটা কি? হি ইজ অনেস্ট। দেখেই বোঝা যায় এটা একটা প্রিন্সিপাল ক্লজ। একটা ফ্রেজ একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা কি প্রিন্সিপাল সেন্টেন্স হবে। ওকে, মানে সিম্পল সেন্টেন্স যাকে বলি আর কি, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু দুইটাই, কারণ প্রিন্সিপাল ক্লজ দিয়ে সেন্টেন্স যেটা হয় এটাই সিম্পল সেন্টেন্স। Though he is very intelligent, he is regular. Okay, irregular. তাহলে এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, রাইট? একটা ক্লজ। সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এখানে একটা ক্লজ, তার মানে দুইটা ক্লজ অবশ্যই আছে। এবার অর্থ মিলিয়ে দেখি তো কেউ কারোর উপর নির্ভর করে কিনা। যদিও সে মেধাবী, সে ক্লাসে নিয়মিত না। প্রথম অংশটা কি নির্ভর করতেছে দ্বিতীয় অংশের উপরে? তাহলে এই অংশটা কি আমাদের প্রথম অংশটা সাবঅর্ডিনেট ক্লজ, আর দ্বিতীয় অংশটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। সর্বশেষ কি আছে? ইদার অর থাকলে এটা অবশ্যই কি একটা কোঅর্ডিনেট ক্লজ, এটা সবচেয়ে সহজ। তাহলে কার কার চারটা হইছে দেখি তো, চারটা কার হইছে? দেখছো, আমাদের মনে হয়েছে না সবকিছু বুঝে ফেলছি, কত সহজ। দেখো একটু ঘুরাই দিল, আমরা এটা কিন্তু করতে পারিনি, অনেকে এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ ভেবে ফেলছি। আসলে ক্লজ হওয়ার যে প্রধান শর্ত সাবজেক্ট ফাইনাইট ভার্ব এখানে ছিলই না। ওকে, আচ্ছা এখন আমরা একটু আসি আমাদের ক্লজ। আমরা তো জানলাম প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট আর হচ্ছে কোঅর্ডিনেট। প্রিন্সিপাল ক্লজ কোনো প্রকার ভেদ নাই, কোঅর্ডিনেটও কোনো প্রকার ভেদ নাই। আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বিভিন্ন প্রকারের হয়। চলো আমরা দেখি সাবঅর্ডিনেট ক্লজ কত রকম হয়। সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নাউন ক্লজ, দুই নাম্বার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, আর তিন নাম্বার হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। সবাই একটু এই অংশটা খুব মনোযোগ দিয়ে নোট করো, বুঝো, এখান থেকে যেন কোনোভাবেই তোমার প্রশ্ন আসলে মিস না যায়। হ্যাঁ, মেডিকেলের প্রশ্ন আমি বারবারই বলি, মেডিকেলের প্রশ্ন খুব লিমিটেড সিলেবাস, কিন্তু সহজ বলা যাবে না। সিলেবাসটা লিমিটেড। বি ইউনিটে ঢাকা ভার্সিটি যে প্রশ্নে অনেক বেশি ভ্যারাইটিস থাকে প্রশ্নের, ওই প্রশ্নের ভ্যারাইটিস এত বেশি না মেডিকেলে বা ডেন্টালে। প্রশ্নের ভ্যারাইটি কম, কিন্তু প্রশ্ন ক্রিটিক্যাল হয়। ওকে, আমরা কি পেলাম? একটা পেলাম নাউন ক্লজ, একটা পেলাম অ্যাডজেক্টিভ ক্লজ, একটা পেলাম অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিনটাই কি ধরনের ক্লজ? সাবঅর্ডিনেট। তার মানে এই তিনটাই স্বাধীনভাবে অর্থ দিতে পারবে না, এই তিনটাই অন্য আরেকটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল থাকবেই থাকবে। এবার আমরা একে একে বিশ্লেষণ করি নাউন ক্লজ কিভাবে হয়, কেন হয়, কখন হয়। চলো আসি আমরা নাউন ক্লজ। ওকে, নাউন ক্লজ কথাটার মানেই হচ্ছে নাউনের জায়গায় ক্লজটা বসবে। কোথায় বসবে? তার মানে নাউন যেই কাজ করতে পারে, নাউন যেই যেই জায়গায় বসতে পারে, ঠিক ওই কাজ করতে পারবে এবং ওই জায়গায় বসতে পারবে যে ক্লজ, তারাই কি নাউন ক্লজ। ওকে, তার মানে আমি যদি বলি নাউন কোথায় বসে? সেন্টেন্সের কি হিসেবে বসে? সাবজেক্ট হিসেবে। লিখো তোমরা, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কিভাবে একটা নাউন ক্লজ হইতে পারে। দেখো, what you have said is wrong. আচ্ছা, সেন্টেন্সটা তুলেছ? এখানে কয়টা ক্লজ আছে? শিওর করে বলো। একটা ক্লজ, রাইট? এই তো তোমরা ভুল বলছো। এখানে কয়টা ক্লজ আছে? আরে বোকারা, সাবঅর্ডিনেট ক্লজ পড়াইতেছে, তাহলে কি একটা ক্লজ থাকা পসিবল? সাবঅর্ডিনেট ক্লজ মানেই তো সে প্রিন্সিপাল ক্লজের সাথে একসাথে থাকতে হবে, না হলে তার কোনো অর্থই নাই। আমরা এই যে এগুলো নাউন ক্লজ পড়াচ্ছি, এটা কোন ক্লজের অংশ? সাবঅর্ডিনেট কি নিজে অর্থ দিতে পারে? নিজে বাক্য বানাতে পারে?
তার মানে এখানে সাবঅর্ডিনেট ক্লজ একটা আছে, তার সাথে একটা প্রিন্সিপাল ক্লজ লুকিয়ে আছে জাতির পিতা সব জাতিরই অন্তরে। এখন হচ্ছে এখানে বলছে যে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা কোন ক্লজ দেখি একটু চলো। আচ্ছা আমরা একটা খুঁজে বের করি, আমার ক্লজ বের করতে কি কি লাগবে? সাবজেক্ট, ফাইনাইট ভার্ব লাগবে, রাইট? ওকে, এইখানে দুইটা ক্লজ আছে, একটা ক্লজ কি ইউ হ্যাভ সেড, একটা ক্লজ, আরেকটা ক্লজ হচ্ছে হোয়াট ইজ রং। এই হচ্ছে দুইটা ক্লজ, মানে এখানে হচ্ছে আমাদের একটা ক্লজের ভিতরে আরেকটা ক্লজ ঢুকে গেছে অবস্থান। তাহলে এখন কি দাঁড়াইলো, বাংলা অর্থ যদি এরকম করি যে হোয়াট ইউ হ্যাভ সেড, তুমি যা বলেছো ইজ রং, তার পুরোটা কি ভুল। তাহলে এই অংশটার মধ্যে আমাদের এইখানে একটা ক্লজ আর এখানে একটা ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে এই পুরো অংশটা হোয়াট ইউ হ্যাভ সেড এটা কার জায়গায় বসছে? সাবজেক্টের জায়গায়। আচ্ছা কিভাবে বুঝলাম? এটা কি একটা ভার্ব, এই অংশটা কি, এটা আমি এক্সটেনশন ধরলাম, এটাকে কমপ্লিমেন্ট ধরলাম, যাই ধরলাম, কিন্তু একটা সেন্টেন্স হইতে আর কি লাগবে? সাবজেক্ট। তাহলে এই যে পুরো অংশটা কি আমাদের সাবজেক্ট। তাহলে হোয়াট ইউ হ্যাভ সেড এইটুকু পুরো অংশটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। ক্লজ হইছে কিভাবে? সাবজেক্ট কি ইউ আর ভার্ব কি হ্যাভ আছে, তারপরে যেহেতু সাবজেক্টও আছে ভার্বও আছে এবং এই অংশটা বাকি অংশের উপর নির্ভর করতেছে, তুমি যা বলেছো কি হয়, প্রশ্ন তৈরি হয় কিনা, কি সেটা? সেটা ভুল। এখন এইটাকে তুমি আরো সহজে বুঝতে পারো যে এটা নাউন ক্লজ কিনা। তুমি নাউন ক্লজকে এই যে নাউনের যে অংশটা আছে ভার্বের আগের অংশটাকে তুমি যে কোনো একটা সাবজেক্ট বসো ওই জায়গায়। ধরো তুমি এইখানে হোয়াট ইউ হ্যাভ সেড এর জায়গায় বসাইলা দ্য ম্যাথ, ম্যাথ ধরো একটা অঙ্ক, বা দ্য কনসেপ্ট, কনসেপ্ট মানে কি একটা একটা যে কোনো বিষয়, অথবা দ্য সাবজেক্ট, দ্য ম্যাটার। সবাই একটু নোট করো, হ্যাঁ, ম্যাটার ইজ রং। আচ্ছা খেয়াল করো তো নাউন ক্লজ কিসের কাজ করে? নাউনের কাজ করে। তার মানে নাউন ক্লজের জায়গায় যদি আমি নাউনকে দিয়ে এটাকে রিপ্লেস করি তাহলে অবশ্যই সেন্টেন্সটা প্রপার হইতে বাধ্য। দেখো আমি নাউন ক্লজের জায়গায় নাউন দিয়েছি, সেন্টেন্স কি প্রপার হয়েছে? The matter is wrong, you are wrong, he is wrong, Farhan is wrong, Kamal is wrong, teacher is wrong, student is wrong। তাহলে এখানে যত নাউন বসাবো তার প্রত্যেকটা কাজ করবে, তার মানে এটা একটা কি ক্লজ? এবার আসি আমরা নাউন আর কত জায়গায় বসতে পারে। দেখো ভার্বের অবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসেবে দেখি আমরা কোথায় কোথায় অবজেক্ট হতে পারে। হ্যাঁ, অবজেক্টের জায়গায় কি হতে পারে? I know who stole my computer। ধরো এটা কি মনে হচ্ছে কোনোভাবে নাউন ক্লজ? ভাবো একটু, দেখো তো। নাউন ক্লজ মানে হচ্ছে সে নাউনের জায়গায় বসতে পারবে, তার জায়গায় যদি একটা নাউনকে দিয়ে বা প্রোনাউনকে দিয়ে রিপ্লেস করো বাক্যটা সঠিক হবে। আমি যদি বলি আই নো হিম, বাক্যটা সঠিকটা ভুল। অবজেক্ট দিলে আই নো দ্য থিফ, আই নো দ্য রবার, I know the smuggler, I know the shopkeeper। তার মানে তুমি এইটুকু অংশ যদি একটা নাউন দিয়ে রিপ্লেস করতে পারো তার মানে সে নাউনের কাজ করতেছে এই পুরো ক্লজটা, তাহলে সেটা কি হবে? একটা নাউন ক্লজ। তাহলে আমি যদি এইটুকু অংশের জন্য বসাই I know the pilot, তাহলে পাইলট কি? পাইলট কি কোনো ক্লজ? না, পাইলট তো অবজেক্ট, পাইলট একটা নাউন। তাহলে এইখানে যেই কাজটা করছে who stole my computer ঠিক একই কাজ করছে। I know who stole my computer, I know who stole my computer। তাহলে এই যে who stole computer, ধরো একজনের নাম ধরলাম, আকাশ নামে কেউ আছে কিনা? আকাশ কেউ আছো? আকাশ নামে কেউ আছো? নাই। তাহলে I know আকাশ, ধরো আকাশ আমার কম্পিউটারটা চুরি করছে। আমি যদি বলি I know আকাশ, তাহলে সেন্টেন্সটা রাইট না রং?
I know আকাশ। তাহলে আমি আকাশকে কিভাবে ডিফাইন করলাম? Who stole my computer? তাহলে who stole my computer যে আকাশ সেই ব্যক্তি। তার মানে যেই ক্লজটা ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে সেটা একটা নাউন বা প্রোনাউন, ঠিক একই ভাবে ক্লজও কিন্তু বসতে পারে। সো নাউনকে রিপ্লেস যে ক্লজটা করতেছে সে একটা নাউন ক্লজ। আসলে আমরা আরো কিছু দেখি। প্রিপোজিশনের পরে বসতে পারে। নাউন প্রিপোজিশনের পরে বসে না। যেমন the pen is on the table, the pen is on the table, ওকে। যেমন আমি যদি বলি যে keep the pen where it is safe, একটু কাটো। Keep the pen in keep ভার্বটা একটু কেটে দাও। হ্যাঁ, এটা কাটবে না। ওকে, চলো। Put the pen in where it is safe. Put the pen in মানে হচ্ছে কোনো কিছুর ভিতরে আসলে একটা জিনিস রাখা। তাহলে put the pen in where it is safe, তাহলে কলমটা এমন কোথাও রাখো প্রিপোজিশনের পরের অংশ। তাহলে কি হবে? প্রিপোজিশনের পরে তুমি যদি একটা ক্লজ দেখো তাহলে সেটা অবশ্যই একটা কি হতে পারতো? একটা নাউন ক্লজ। কারণ ধরো আমি যদি লিখলাম যে my school is by the river, by the, আমি যদি একটা প্রিপোজিশনের পরে সেন্টেন্সকে একটা মাত্র ওয়ার্ড দিয়ে শেষ করি, প্রিপোজিশনের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটা কি হতে বাধ্য? একটা নাউন। প্রিপোজিশন কি করে? বাক্যের একটা নাউনের সাথে অপর নাউন বা প্রোনাউনে কানেক্ট করে। তাহলে বাক্য যদি শেষ করি অবশ্যই প্রিপোজিশনে কি লাগবে? নাউন লাগবে। তাহলে নাউনের পরে যদি একটা ক্লজ থাকে তাহলে সেটা কি হবে? একটা নাউন ক্লজ। ঠিক আছে, এবার সবাই যা যা শীটের দিকে আসো। তোমরা তোমাদের শীটের পেজ নাম্বার হলো হচ্ছে 4 নাউন ক্লজের এক্সাম্পল গুলো সবাই একটু পড়ো। দেখো নাউন ক্লজ গুলো বুঝতে পারতেছো কিনা বা কোথায় মনে হচ্ছে ঝামেলা। 7 they asked me if I could meet them in the afternoon, ওকে। তারা আমাকে প্রশ্ন করেছিল আমি তাদের সাথে ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আলোচনা করতেছি, দেখতেছি। আরো দেখো আরো কোনটা কোনো প্রবলেম মনে হচ্ছে। they asked me if I could, আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারছি কি হয়েছে। এটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট। ধরো এই জিনিসটা তোমাকে আরেকটা एग्जांपल দিয়ে বোঝাই। হ্যাঁ, 8 নাম্বার প্রবলেমটা দেখো তো। 8 নাম্বার প্রবলেমটা বেশ একটু ডিফারেন্ট হতে খেয়াল করো। they made me captain, they made me captain, তারা আমাকে কি বানিয়েছে? ক্যাপ্টেন বানিয়েছে। অথবা we selected him চেয়ারম্যান। তাহলে এই চেয়ারম্যানটা বা এই ক্যাপ্টেনটা কমপ্লিমেন্ট অবশ্যই কার কমপ্লিমেন্ট? সাবজেক্ট না অবজেক্টের। they made me captain, ক্যাপ্টেনটা কি আমি না তারা? আমি। তাহলে এটা কি হলো? অবজেক্টের কমপ্লিমেন্ট। we selected him চেয়ারম্যান, চেয়ারম্যানটা কি তিনি না আমরা? him, রাইট? তাহলে এটা হচ্ছে এই অবজেক্টের কমপ্লিমেন্ট। ঠিক এখানে একই কাজ করছে। they asked me, তারা আমাকে প্রশ্ন করেছে। they asked me it, they asked me কি বলা যায়? they asked me the matter, কি হয়েছে? they asked me the question। ঠিক এই কোয়েশ্চেনের জায়গায় কি করেছে? আমরা একটা ক্লজ গঠন করেছি। they asked me if I can
go, if I can join, তারা আমাকে প্রশ্ন করেছে আমি যেতে পারবো কিনা। ঠিক আছে, তার মানে ঠিক এই অবজেক্টের জায়গায় যদি আমি কোনো ক্লজ বসাইতে পারি সেটা একটা নাউন ক্লজ। ঠিক আছে, সবাই এবার একটু আসো অ্যাডজেক্টিভ ক্লজের দিকে। সবচেয়ে সহজ ক্লজ যদি বলি সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, আমরা গত ক্লাসে একটা সাধারণ আলোচনা করেছিলাম অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করে, নাউন আর প্রোনাউনকে। যে সকল ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। বলে না সবকিছু ভুলে গেল অ্যাডজেক্টিভ কাকে বলে এটা ভোলা সহজ না, তাই না? যে সকল ওয়ার্ড নাউনের দোষ, গুণ, অবস্থা, দোষ, গুণ বোঝায়। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো অ্যাডজেক্টিভ ক্লজ কি। নাউনের পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। নাউন সম্পর্কে, বিশেষ করে নাউন, হ্যাঁ প্রোনাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। তাহলে সাধারণত কি নাউনটাই ইউজ হয় বেশি নাউন অ্যাডজেক্টিভ ক্লজে। নাউনের ঠিক পরে বসে, নাউনের ঠিক পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অতিরিক্ত তথ্য দেয়। তবে একটু মাথায় রাখবা আরেকটা ওয়ার্ড, যে অ্যাডজেক্টিভ ক্লজে মোটামুটি আমাদের WH ওয়ার্ড গুলো বেশি ইউজ হয়। আমাদের যে ইন্টারোগেটিভ ক্লজ মানে ক্লজ মার্কার গুলো আছে ওই ক্লজ মার্কার গুলো বেশি ইউজ হয়। যেমন ধরো আমি বললাম যে এর আগে একটা সেন্টেন্স আছে নাউন ক্লজের সাথে একটু মিলাও। I know who stole my phone। যদি আমি এখন এইভাবে লিখি যে I know the boy who stole my phone, বলো কোনটা কোন ক্লজ? কারণ কি? কারণ আছে এইখানে নাউন সম্পর্কে কিছু আলাদা করে বলে নাই, এটা কোনো নাউনই নাই। তার মানে যেহেতু নাউন নাই সে নিজেই নাউনের কাজ করছে। এই বাক্যে যদি আমরা খেয়াল করি দ্বিতীয়টাতে দেখো I know the boy, রাইট? বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে বাকি অংশটা। I know the boy, আমি সেই ছেলেকে চিনি who stole my phone, যে আমার ফোনটা চুরি করেছে। আবার যেমন বলতে পারি যে I will go where I want। হ্যাঁ, দুইটা সেন্টেন্স একটু লিখো এই সেন্টেন্সটা। I will go where I want অথবা go to দিতে পারো। আরেকটা সেন্টেন্স কি হয়? I will go to the place which I know। এই দুটো সেন্টেন্সের পার্থক্য কি? কাছাকাছি মনে হচ্ছে না? মনে হচ্ছে একই রকম। I will go to where I want and also I will go to the place which I know। I will go না, নাউন হবে না, সে নাউনের কাজ করবে না। অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্ব, ভার্বের সাথে সম্পর্ক। এখন I will go to the place, প্লেস কি একটা নাউন? প্লেস কে বলছে যেই জায়গাটা আমি চিনি। এখন প্লেস কে কি আলাদা করে ফেলো না, সিগনিফাই করে ফেলো না? তাহলে এই যে অংশটা which I know এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আবার যেমন হইতে পারে যে মিস্টার কামাল who is a doctor is very kind to poor people, is very kind to poor people। এই সেন্টেন্সটার মধ্যে খেয়াল করি আমরা, এখানে প্রথম অংশটা কি আছে? মিস্টার কামাল, রাইট? কামাল কি একটা নাউন। তাহলে কামাল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিকে হু ইজ এ ডক্টর, তাহলে এই অংশটা কি হবে? নাউন বলে কে? এটা নাউন, নাউনকে মডিফাই যে করেছে সে কি একটা অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝা গেল?
এবার সবাই যার যার শীট থেকে অ্যাডজেক্টিভ ক্লজ এক্সাম্পল গুলো দেখো একটু। অ্যাডভার্বিয়াল ক্লজ, যেমন আই উইল গো টু, কি বলা যায়, মার্কেট। তো আই উইল গো টু মার্কেট, আই উইল বাই সামথিং। তো it was adverb of I will go to market, I will go to abroad, I will go to Dhaka, adverb of place. So place যখন বোঝাবে তখন সেটা নাউন না, সেটা হচ্ছে adverb of place হয়ে যায়। I know the time. When হওয়ার কথা না, who? এটা হোম হবে না, এটা when হবে। আমি প্রশ্ন পড়ার সময় দেখছি এটা। এই তোমরা একটু প্রশ্নটা একটু ঠিক করো, 2 নাম্বার কোশ্চেনটা when হবে, when, ভুলে এটা হোম হয়েছে এখানে। সবসময় মাথায় রাখতে হবে অ্যাডজেক্টিভ ক্লজের আগে অবশ্যই একটা কি থাকবে, নাউন অথবা এই জিনিসটা লিখে রাখো খাতায়, ছোট্ট করে নোট করে রাখো। নাউন ক্লজ, সরি, অ্যাডজেক্টিভ ক্লজের আগে অবশ্যই একটা নাউন বা প্রোনাউন থাকবে। ঠিক ওই নাউন বা প্রোনাউনটার সাথেই ক্লজটা বসবে, দূরে বসবে না। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ ক্লিয়ার, বুঝা গেল? মানে হচ্ছে নাউন বা প্রোনাউনের ঠিক সাথেই কি হবে, একটা ক্লজ বসবে এবং সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, তাকে সিগনিফাই করবে, তাকে মডিফাই করবে, তাকে যে কোনো ভাবে কোয়ালিফাই করবে, সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আমাদের বাকি আছে আরেকটা ক্লজ, সেটা কি, অ্যাডভার্ব ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। আসুন, এটা প্রিন্সিপাল ক্লজ। একটা যদি এটা কি, এটা অ্যাডজেক্টিভ ক্লজ কোন ক্লজ, তাহলে বাকিটা কি হবে, প্রিন্সিপাল ক্লজের উপায় নাই তো আর, না? কোঅর্ডিনেট তো উভয়ই প্রিন্সিপাল। ওকে, মানে এই জায়গাটা এইভাবে বলতে পারো, কই গেল, এই যে মিস্টার কামাল হু ইজ আ ডক্টর, এটা বাদ দিলে যেটা থাকে এটাই আমাদের মূল ক্লজটা। মিস্টার কামাল ইজ ভেরি কাইন্ড টু দ্য পিপল, মিস্টার কামাল গরিবদের প্রতি খুবই দয়ালু, এটি হচ্ছে মূল প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজের আমার নাউনটাকে মডিফাই করেছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, শেষ। ওকে, আসো আমরা আমাদের একটু অ্যাডভার্বিয়াল ক্লজ দেখি। আচ্ছা, অ্যাডভার্ব জানতে হবে, অ্যাডভার্ব এবার কাকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করতো, নাউন বা প্রোনাউনকে। এখন অ্যাডভার্ব যাকে মডিফাই করবে, অ্যাডভার্বিয়াল ক্লজ তার জন্যই বসবে, তাই না? যেমন নাউন যেখানে বসতে পারে, নাউন ক্লজ সেখানে বসতে পারে। নাউন যেমন কাজ করে, নাউন ক্লজও তেমন কাজ করে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই অনেক কিছুকে করে, প্রধানত ভার্ব, তারপরে আছে অ্যাডজেক্টিভ, তারপরে আছে অ্যাডভার্ব, এবং পরিশেষে পুরো সেন্টেন্সকে সে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব কিন্তু পুরো সেন্টেন্সকে মডিফাই, এই ফোন বাজে কার, আগামী ক্লাসে ফোন বাজলে 50 টাকা জরিমানা, আর ফোন রিসিভ করলে 100 টাকা, ফোন ভাইব্রেট করে রাখবা। তাহলে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, ভার্ব, একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্বকে মডিফাই করে। আচ্ছা, যেমন ধরো আমি যদি লিখি I will go where I like to, where I like to, I'll go where I like to। এখন like to মানে কিন্তু কি, like to অর্থ হচ্ছে চাওয়া, where I want, তাই তো? এখানে like to মানে যে অর্থ, want অর্থ একই অর্থ। তাহলে এই যে where I like to, এই ওয়ার্ডটার সাথে সম্পর্ক মিলাও। আমি যেখানে চাই, তাহলে আমি যেখানে কি, আমি যেখানে আমি, নাকি আমি যেখানে যেতে চাই, এই অংশটা আমি যেখানে চাই এটার সাথে কোন ওয়ার্ডটা মিলে, গো নাকি আই এর সাথে সম্পর্ক? যেখানে যেতে চাই, যেখানে যেতে চাই, আমি কি চাই, যেখানে যেতে চাই, তাহলে আমি সেখানেই যাব যেখানে আমি যেতে চাই। তাহলে গো কি একটা ভার্ব, তাহলে গো কে যখন মডিফাই করেছে তাহলে সেটা কি হবে, একটা।
আরো আসো আমরা আরো একটু এক্সাম্পল দিই। যেমন ধরো কি বলা যায়, I know how he will react. বলো এটা কি? I know how he will react. আর একটা সহজ কনসেপ্ট মনে রাখো, তোমরা অ্যাডভার্ব ক্লজ বের করবে এইভাবে, when, where, how, why। এই প্রশ্নগুলো করলে যে অ্যান্সার আসবে সেটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আমার পা লাগলো কি? হ্যালো, ঝামেলা হয়ে গেল। হ্যালো, আমার কথা শুনতে পাবি? এই ঠিক হয়ে গেছে। চলো, I know how he will react. আমি জানি সে কিভাবে রিয়েক্ট করবে। তাহলে এইটুকু অংশ কিসে মিনিং দিচ্ছে? হাউ, রাইট? সে কিভাবে রিয়েক্ট করবে, আমি জানি সে কিভাবে রিয়েক্ট করবে। তাহলে হাউ মিনিং যে দেয় সেটা কি একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আরো আছে আমাদের WH ওয়ার্ড ছাড়া আরো বাকি আমাদের অনেক ক্লজ মার্কার আছে না? আমরা কি কি পড়ি? দো, অলদো, সো দ্যাট, তারপর হচ্ছে সো ডট 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 দ্যাট, অ্যাজ, সিন্স, যা আছে তারা প্রত্যেকটা অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন ধরো আমি যদি বলি যে দো হিজ, আচ্ছা এখানে এক্সাম্পল হয়তো দেওয়া আছে, দো হিজ, এবার লিখি তোমার নাম কি? হ্যাঁ, অভি। ধরো অভি is studying well so that he may get chance in DMC। ধরো, হ্যাঁ, তাহলে এইখানে ক্লজ মার্কারটা কি আমাদের? so that যুক্ত ক্লজ মার্কার, সেটা অবভিয়াসলি একটা অ্যাডভার্বিয়াল ক্লজই হবে। ঠিক আছে, তাহলে আমরা সিম্পলি যদি একটু কথা বলি, নাউনের জায়গায় যারা বসছে সেটা হচ্ছে নাউন ক্লজ, নাউনের সাথে অতিরিক্ত তথ্য দিয়ে দিচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর বাকি সকল ক্লজে কি আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, আসো সবাই এবার অ্যাডভার্বিয়াল ক্লজের এক্সাম্পলগুলো একটু দেখো সবাই। অ্যাডভার্বিয়াল ক্লজের এখানে 6টা এক্সাম্পল দেওয়া আছে, সবাই একটু সেন্টেন্সগুলো দেখো। হ্যাঁ, যেমন though Ovi is very regular, Ovi তুমি কি লেজি? he is very active, না অ্যাক্টিভ মিলায় না, উল্টা কথা লিখতে হবে, লেজি বললেই তো লেজি হয়ে গেল না, তাই না? এমন তো না যে আমি বলছি তোমার লেজি লেগে গেছে গায়ের সাথে, এমনটা হলে তো হইতোই, আমি বলতাম তুমি ডিএমসি হয়ে গেছো, ম্যাজিশিয়ান হয়ে যেতাম। কাউরে বলতাম তুমি ঢাকা ভার্সিটি হয়ে গেছো, না আমার নিয়ে আসবে টানাটাই করে তাই, ও তো যা বলে তাই হয়ে যায়। তখন আমি তোমার ধরে খাতা ধরে বলতাম টাকা হয়ে যাও, ডলার হয়ে যাও, আর কষ্ট করে পড়ানো লাগতো না, সবাইকে বলে দিতাম কে কোথায় পড়বা। আচ্ছা, তাহলে এই যে দো অবিস, এই দো কি? দোযুক্ত ক্লজ কি একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আবার যদি বলি as I was sick I could not go to college, কোন ক্লজ? এই যে এই সাবঅর্ডিনেট ক্লজটা কি ক্লজ? এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল। তাহলে আর যত ধরনের তুমি সো দ্যাট, অ্যাজ, সিন্স যা পাবা তারা প্রত্যেকটা কি ক্লজ? প্রত্যেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, আচ্ছা এইবার চলো তোমরা একটু নতুন টপিকে যাই। সবাই একটু পেজ নাম্বার 5 শেষের দিকে আসো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা কিছু প্রশ্ন আগে একটু করে নেই, চলো এক দুটো প্রশ্ন আমরা করি। একদম পিছন থেকে একজনকে প্রশ্ন করি। হ্যাঁ, এই যে তুমি একদম শেষে যে আছো, তুমি আমার প্রশ্ন উত্তর দাও।
তাহলে বলো তো এই অংশটা কোন ক্লজ বলো তো? শিওর? ভুল হলে কিন্তু 100 টাকা জরিমানা। শিওর করে বলো। আরো ভালো হবে, তুমি 100% শিওর হয়ে নাও। ভুল হইলে 100 টাকা জরিমানা। আমি কিন্তু ওই সকালের ক্লাসে 50 টাকা জরিমানা দিছি। আমি কঠিন প্রশ্ন করে স্টুডেন্টকে জিজ্ঞেস করছি, এটা যে পারবা 50 টাকা। 4 জনের মধ্যে একজন উত্তর সঠিক হয়ে গেছে। একদম রিয়াল 50 টাকা আমার জরিমানা গেছে আজকে, আমার লস। জীবন যদি পিছিয়ে গেলাম। তুমি বলো এ সঠিক? আমাকে এখন 100 টাকা লাভ করলে 50 টাকা লাভের ভাগে থাকবো আমি। I know Fahim who is the tallest boy in the class. এটা কোন ক্লাস? কারণ কি? কারণ দেখো তার সাথে কি আছে, একটা নাউন আছে, এবং এই ক্লাসটা নাউনকে মডিফাই করছে, রাইট? আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন দিয়ে দেখি, আরো একজনকে জিজ্ঞেস করি। একদম পিছনের, হ্যাঁ একদম পিছনের চশমা। তোমার নাম কি ভাইয়া? হ্যাঁ রোহান, বলো এটা কোন ক্লজ? Since it is raining outside, যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে, I'll not go out, আমি বের হব না। রোহান, তুমি কোন ওই যে কি বলে কল এর ফ্রেন্ড অপশনটি বেছে নিতে চাও? ওকে, অ্যাডভার্বিয়াল। তুমি কি শিওর? আর শিওর? আমি উত্তরটা লক করব? উইল আই লক দ্য অ্যান্সার? ওকে, শিওর। তাহলে আমরা একটু দেখে নেই রোহানের উত্তরটা কি হলো। এরকম করে না দাদাগিরির মধ্যে লাইট গুলো একসাথে মারে, তারপরে অ্যান্সারটা আসে। আর হচ্ছে আরেকটা আছে, ওই যে অমিতাভ বচ্চনের আছে না, কন হো গয়া করপতি, মানে উত্তর সঠিক হলেও কনফিউজ করে ফেলে বারবার। তাহলে এই উত্তরটা অ্যাডভার্বিয়াল ক্লজ না। আমার কথাটি মিথ্যা, এটা কি একটা অ্যাডভার্বিয়াল, ঠিক আছে? ওকে, লাস্ট কোয়েশ্চেন করবো একজনকে। হ্যাঁ, তুমি দাঁড়াও। ওকে, এই সেন্টেন্সের এইটুকু ক্লজ কি? Which book I bought yesterday is written by Humayun Ahmed? Very tricky question, right? তোমরা পারবা না? এটা সহজ না, কঠিন না কিন্তু। দেখি ওকে আমরা সুযোগ দিই, ও পারবে আশা করি। ভাবো একটু, এটা খুব কঠিন জিনিস না কিন্তু একেবারেই। Call a friend. প্রিন্সিপাল তো হওয়ার সুযোগ দেয়। প্রিন্সিপাল ক্লজ এই অংশটুকু। সাবঅর্ডিনেটের তিনটা একটা, হয় নাউন ক্লজ, না হলে অ্যাডজেক্টিভ, না হলে অ্যাডভার্ব। এই তিনটার মধ্যে কোনটা হয়? এটা আমরা ফিস না করি, ওর কানে শব্দ চলে যাবে। ও একটু বলো, ওকে সুযোগ দাও। নাউন ক্লজ, গুড। কারণ কি? কারণ হচ্ছে এটা একটা সাবজেক্টের জায়গায় বসছে। Which book I bought yesterday is written by হুমায়ুন আহমেদ। ধরো এখানে হুমায়ুন আহমেদ একটা বইয়ের নাম যদি দেই, তাহলে বাক্যটা সঠিক হবে না। ধর আমরা দিলাম ময়ূরাক্ষী। বইটা পড়েছো? ময়ূরাক্ষী। তাহলে আমি এইভাবে সেন্টেন্সটা হয় না, ময়ূরাক্ষী ইজ রিটেন বাই হুমায়ুন আহমেদ। তাহলে ময়ূরাক্ষী যদি সাবজেক্টের কাজ করতে পারে, তাহলে বাকি ক্লজটা কিসের কাজ করছে? সাবজেক্টের। তাহলে এইটা একটা সাবজেক্ট ক্লজ, সরি নাউন ক্লজ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা চলে আসি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অংশ। ওকে, একটা সুন্দর
কোয়েশ্চেন দিয়ে তোমাদের আজকে এই পার্টটা শুরু করি। দেখো আজকে অনলাইনে একটা ক্লাস দেখছিলাম, তো একজন ভাই পড়াইতেছে, তো উনি এটা পড়াইতেছিল। আমি মিসকনসেপশন, যদিও পড়ানোর সময় মিসকনসেপশন ছিল, তারপর আমি একটু উদাহরণটা দিচ্ছি তোমাকে। যেমন one of my friend or friends is or are a lawyer. বলো এই দুটো অপশনে কি কি অ্যান্সার হবে, ভাবো একটু। ফ্রেন্ডস আর হচ্ছে বেশি কি, বা ফ্রেন্ড ইজ রাইট, ফ্রেন্ডস আর, এই যে এতক্ষণে আসছে। তোমার কথা কেউ মানতেছেই না। বলছে কোনো সমস্যা নাই, ভুল হইতে থাকুক না, দ্যাটস দ্য স্পিরিট। এই জায়গায় কি হবে, এটা বাংলা অর্থ দিয়ে বিশ্লেষণ করা যায়, এখানে কোনো সূত্র প্রয়োজন নেই যে স্ট্রাকচার বা কঙ্কাল লাগবে, একটা কঙ্কালের মধ্যে মাংস বসাইলে মানুষ হবে, ব্যাপারটা এরকম না। এটা জাস্ট কি স্ট্রাকচার দিয়েছেন, কঙ্কাল আছে নাকি এখানে? বাপরে বাপ, এগুলো কালকে হচ্ছে আমার রুমের মধ্যে আর কি, আমার রুমে বিড়াল আছে, বিড়াল পালি। তো রাতের বেলা বিড়ালটা কি করে, কালকে হঠাৎ করে আমি 12টা ক্লাস শেষ করলাম। তো ক্লাস শেষ করে আমার সবকিছু সেট আপ গুছিয়ে আমি ঘুমাইতে গেলাম। ঘুমাই তো রুম টম ঠিকঠাক করে ঘুমাইছি, জানলাটা হালকা খোলা রাখি, ও জানলার পাশে ঘুমায়, এই যে এইটুকু খোলা রাখলে ওই জায়গায় ঘুমায়, বাতাস আসে। তো হঠাৎ করে দেখতেছি অনেকক্ষণ যাবত 5-7 মিনিট একদিকে তাকায় আছে, কিরে বাহিরে তাকায় আছে কেন, ও স্বাভাবিকভাবে ঘুমায় যায়, শুয়ে যায়। হ্যাঁ, আমার বিড়ালটা এত বড়, 8 মাস বা 7 মাস বয়স, নাম হচ্ছে পান্ডা, সাদার কালার একটা কম্বিনেশন। হ্যাঁ, তো এই জন্য আমি বললাম কি হয়েছে রে, ও এতক্ষণ তাকায় আছে কেন, এটা তো অ্যাবনর্মাল, ও তো কখনো এইদিকে তাকায় থাকে না, ঘুমানোর টাইম হয়েছে ওর। তো হঠাৎ করে বাহিরে তাকে আমি নিজেই ভয় পেয়ে গেছি। ও যে দিকে তাকিয়ে আছে, ওর দিকে তাকিয়ে আছে একটা হচ্ছে তোমার লক্ষ্মী পেঁচা, লাল লাল চোখ করে ওর দিকে তাকিয়ে আছে, ও ওর দিকে তাকিয়ে আছে। আমি থাকি 4তলা বিল্ডিং এর, মানে 7তলা বিল্ডিং এর 4তলায়, যদি কোনোভাবে পাখি ওকে নাড়া দেয়, ও তো লাফ দিয়ে পড়বে 4তলা থেকে ওকে ধরার জন্য। ও খুবই মানে হিংসাত্মক। আরো 2টা ছোট বিড়াল আছে, 3টা বিড়ালের মধ্যে ছোট 2টাকে সারাদিন মায়ের উপর রাখে। ছোট 2টা আবার এখন একটু বড় হয়ে গেছে, স্বাস্থ্য হয়ে গেছে, এখন ছোট গুলো ওর মায়ের উপর রাখে, ওর পিছন পিছন দৌড়ায়। তোমাদের দেখাবো, ফোনটা তো নিয়ে আসেনি মনে হয়, ফোন অফিসে। আমার বিড়ালটা, আমার ফেসবুক ঢুকলে দেখবো আমার ছবি আছে বিড়ালের সাথে। মানে আই এম আ ক্যাট লাভার, আই এম ফন্ড অফ ক্যাটস। আচ্ছা, এটাতে কি পাচ্ছি আমরা, এটা বাংলাটা একটু দেখো তো। আই এম, সরি নট আই এম ফন্ড অফ না, one of my friend or friends is or are a lawyer. মূল কথাটা বাংলা হইতেছে, আমার বন্ধুদের মধ্যে একজন বন্ধু হইল আইনজীবী, তাই না? আচ্ছা, তাহলে আমার বন্ধু কি একজন না বন্ধু অনেকজন? বন্ধুদের মধ্যে আইনজীবী কয়জন? আচ্ছা, তাহলে এইখানে বন্ধু যেহেতু একাধিক, তাহলে ফ্রেন্ড হবে না ফ্রেন্ডস হবে? ফ্রেন্ডস, তাহলে এখান থেকে দিব কি ফ্রেন্ডস। আর ফ্রেন্ডসদের মধ্যে কয়জন লয়ার? বলেই তো দিছে 1, 2 তো বলে নাই। 2 of my friends বলছে, 3 of my friends, many of my friends না, 1 of my friends। তাহলে 1 একজন বন্ধু হলে তাহলে কি হবে, ইজ না? আমার সব বন্ধুরা লয়ার না, আমার একজন বন্ধু লয়ার। তাহলে আমার মূল সাবজেক্ট কে? এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমরা জানি কি সাবজেক্ট ভার্বের সাথে এগ্রি করে নাকি অবজেক্ট ভার্বের সাথে এগ্রি করে? সাবজেক্ট ভার্বের সাথে এগ্রি করে, অবজেক্ট কখনো এগ্রি করে না। তাহলে এইটা অনুযায়ী সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্ব নিবে কোনটা? অনেকে কনসেপ্ট এখানে ভুল করে যে এখানে সিঙ্গুলার, এখানেও সিঙ্গুলার, এইখানেও সিঙ্গুলার। বাংলাটা এইভাবে চিন্তা করলেই হয়, আমার বন্ধুদের মধ্যে একজন হলো লয়ার। বন্ধু তো আর আমার একজন না, বন্ধুকে একজন, বন্ধু যদি একজন বলতাম আমি এভাবে বলতাম মাই ওয়ান এন্ড অনলি ফ্রেন্ড ইজ আ লয়ার, তাই না? এরকমটা না। আচ্ছা, আসলে আমরা আরেকটু কনসেপ্ট দেখি। হ্যাঁ, আমরা কিছু ভিন্ন কোয়েশ্চেন আলোচনা করে নিই। I with my parents are অথবা am going to visit Cox. ওকে, এটার অ্যান্সার কি হবে? I with my parents are or am going to visit Cox's Bazar. ওকে, নিলাম আমরা উত্তর, সঠিক ভুল পরে বলতেছি। আরেকটা কোয়েশ্চেন। হ্যাঁ,
either I or my parents am or are going to visit কক্সবাজার। ওকে, এই ক্ষেত্রে কি হবে? আরো বলছি, both I and my parents am or are going to dash। ওকে, এই তিনটা কোয়েশ্চেনের উত্তর কি হবে? একটু খাতায় ওয়ার্ডগুলো তোমার লিখো না কেন? এগুলো তো বইয়ে নাই, বুঝে না রে, সবগুলো সেন্টেন্স তো বইয়ে নাই। তোমার কাজ হচ্ছে ক্লাসের মধ্যে সব কনসেপ্ট ঠিক করে নেওয়া, ক্লাসের মধ্যে যত উদাহরণ এগুলো নোট করা। শীট তো তোমার কাছে আছেই, বই তো তোমার কাছে থাকবেই। শেষ লেখা সবার? আচ্ছা, সেন্টেন্স লেখা শেষ হলো, এবার আমরা একটু দেখি এখানে আসলে কি উত্তর সঠিক হওয়া উচিত। I with my parents are or am going to visit কক্সবাজার। এক নম্বরটা কি হবে? am আর এটা কি am হবে না আর হবে নাকি is হবে? এটা is দিলে সুন্দর হয় না? is একটা বাকি আছে আমাদের। আর আচ্ছা, আমার এক বুঝছো বড় ভাই ছিল, উনি সায়েন্সে পড়তো, তো উনি বলে যে আমি যখন প্রিপোজিশন বা আর্টিকেল পরীক্ষা দিতাম, তখন আমি তো পরীক্ষার আগের রাতে ছাড়া পড়তাম ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়তে পড়তে, বলে পরীক্ষার আগে দেখেছো অপু 20 10 গুনতাম পরীক্ষা হলে, অপু 10 20 30 এটা এম, অপু 10 20 এটা ইজ, অপু 10 20 30 এটা আর। তো এরকম একজন দেখছি, এই যে ওকে দেখছি, এই যে ও সবুজ হিজাব পরা, ও প্রথম বললো ইজ, ওইখানে যাওয়ার পরে বলতেছে আর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দুইটা বললে তো একটা সঠিক হবেই না, কই যাবে? I with my parents are or am going to visit, এটা উত্তর হচ্ছে am। তারপর আসতেছি, either I or my parents are, both I and my parents। এবার এই তিনটা কনসেপ্ট সবাই একটু লিখো। হ্যাঁ, কনসেপ্টটা কি? যেমন ধরো আমি কোন একটা জায়গায় যাচ্ছি, ঠিক আছে, মূল যাওয়ার কাজ কে করতেছি? আমি যাচ্ছি। আর যাওয়ার সময় বললাম আম্মু আসো না, আসো তোমারও নিয়ে যাই, মানে যাচ্ছি আমি, ভাড়া করছি আমি, সবকিছু আমি করছি, আম্মুকে যাতে আমার সাথে নিয়ে যাচ্ছে। আম্মু যাচ্ছে ঠিক আছে, কিন্তু মূল আসলে উদ্যোক্তা, মূল এখানে যে অর্থদানকারী থেকে শুরু করে সবকিছু কাজ করতেছে কে? প্রথম ব্যক্তি। কারণ দ্বিতীয় ব্যক্তি এখানে আসলে সাবজেক্ট, কিন্তু সে প্রাইমারি সাবজেক্ট আসলে না। তবে এই ধরনের সেন্টেন্সে উইথ যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? প্রথমটা। আরো ওয়ার্ড আছে, আমি বলে দিব। either I or my parents, এই সেন্টেন্সটার পূর্ণাঙ্গ সেন্টেন্সটা বুঝলেই তুমি বুঝতে পারবে। দেখো এই সেন্টেন্সটার আরেকটা এটার নতুন শব্দ একটু লিখো। হ্যাঁ, এটা সাবস্টিটিউট একটা সেন্টেন্স লিখো। either I am going or my parents dash going। এখন কি হবে বলো তো? এখন কি বুঝতে সমস্যা আছে? either I am going or my parents, তার মানে এখানে I এর সাথে একটা প্রোনাউন ছিল, একটা ভার্ব ছিল, যেহেতু উভয় বি ভার্ব এই জন্য আমরা একটাকে নিচ্ছি, কোনটা? দ্বিতীয়টা নিচ্ছি। তাহলে either I am going or my parents are going, তাহলে either or এর ক্ষেত্রে আমরা কোনটা নিব? দ্বিতীয় সাবজেক্টটা, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে খেয়াল করি both and থাকলে obviously প্লুরাল ছাড়া কোনো উপায় নাই। both and এর মানে হচ্ছে এটাও এটাও, তাহলে এখানে একজন, এখানে দুইজন, মোট মিলে কয়জন হইলো?
তিনজন। তাহলে এইখানে হচ্ছে শুরুরটা নিব, এই ক্ষেত্রে হচ্ছে শেষেরটা নিব, কিন্তু বোথ এন্ডের ক্ষেত্রে দুইটাই নিতে হবে। তাহলে এখন আমরা একটু দেখি কোন কোন ওয়ার্ড গুলো বা প্রেপোজিশন থাকলে আমরা প্রথমটা নিব। সবাই একটু নোট করো। with, together with, along with, as well as, accompanied with, accompanied by, ওকে। আরো হয়তো কিছু থাকবে, and not, right, and not। আচ্ছা, তাহলে এগুলোর আগে একটা সাবজেক্ট, পরে একটা সাবজেক্ট। তাহলে এইখানে যে ভার্বটা হবে সেটা কার অনুযায়ী হবে বলতো? সেটা হচ্ছে এই প্রথম সাবজেক্ট অনুযায়ী। এভাবে একটা মার্ক করে তুমি একটা ডায়াগ্রাম তৈরি করে রাখো। তাহলে আমাদের এই যে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এন্ড নট, এই ধরনের ওয়ার্ড দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্ট আমাদের মূল সাবজেক্ট বা মূল কার্যকর ব্যক্তি। তাহলে এইটা অনুযায়ী আমাদের ভার্বটা হবে। তাহলে প্রথমে যদি সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, প্রথমে প্লুরাল থাকলে প্লুরাল ভার্ব। তাহলে এইটার অনুযায়ী আমি যদি একটা সেন্টেন্স দেই, এবার তোমরা অ্যানসার করতে পারো কিনা দেখি তো। মাই ফ্রেন্ডস accompanied with me বলো করতে হবে। My friends accompanied with me am or are going to make a party। কোনটা হবে? accompanied by এর আগেরটা সাবজেক্ট, রাইট? তাহলে আগেরটা কি ছিল আমাদের সাবজেক্ট? সিঙ্গুলার, প্লুরাল? প্লুরাল। তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল ভার্ব হবে, রাইট? ভার্ব কিন্তু কখনো সিঙ্গেল প্লুরাল হয় না, এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, আমরা পড়ার সুবিধায় বলি নেই যে এটা সিঙ্গুলার ভার্ব, এটা প্লুরাল। তো ভার্ব কখনো সিঙ্গুলার অথবা প্লুরাল হয় না। ওকে, এবার আমরা দ্বিতীয় কনসেপ্টে আসি যে এইগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে ভার্বটা গ্রহণ করব। দেখো, either or, neither nor। হ্যাঁ, এই দুইটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এই দুইটার ক্ষেত্রে আমরা চিন্তা করব কিভাবে। এইখানে একটা কি বলবে? সাবজেক্ট। হ্যাঁ, একটু নোট করে রাখো ছোট্ট করে। এইখানে একটা সাবজেক্ট আর এইটা এখানে একটা সাবজেক্ট, ঠিক অরের পরে একটা সাবজেক্ট, নরের পরে একটা সাবজেক্ট। তাদের পরে যে ভার্বটা বসবে সেটা হবে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী। ইদার অর, নিদার নরের পরে সাবজেক্ট কোনটা হবে? দ্বিতীয় যে সাবজেক্টটা আছে বা সর্বশেষ যে সাবজেক্ট আছে ওইটা অনুযায়ী আমাদের ভার্বটা বসবে। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দেই সেন্টেন্সে, তাহলে দেখো তো বুঝতে পারো কিনা যে either the principal or the assistant teachers must attend the meeting। সরি, মাস দিল তো, মাস তো সবার সাথেই যায়, তাই না? is to অথবা are to। বলতো কোনটা হবে? একটু ভুল করে ফেলছি তো আমি, সেটা হচ্ছে এখানে টিচার দেওয়ার কথা ছিল, কারণ এখানে সিঙ্গুলার এখানে সিঙ্গুলার, তার পার্থক্য রইল না, তাই না? এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার একজন, প্রিন্সিপাল একজনই। তাহলে এখানে কোনটা হবে উত্তর? কারণ আমরা জানি, হ্যাঁ কি বলে,
ইদার অর এর পরের সাবজেক্টটা দ্বিতীয় সাবজেক্ট না, দ্বিতীয় সাবজেক্টে কি আছে? অ্যাসিস্ট্যান্ট টিচার্স। আর এখানে কি আছে? প্রিন্সিপাল। তাহলে সাবজেক্ট কোনটা অনুযায়ী হবে? দ্বিতীয়টা। তাহলে দ্বিতীয়টা কি? প্লুরালের সাথে কি ইস টু হয়? বুঝো নাই? বুঝলে দেখি আরেকটা অ্যান্সার করি। এবার দেখি এটা তুমি করতে পারবে না, তুমি নিজে অ্যান্সার করবে, ঠিক আছে? Neither Brazil nor other Latin American countries বলো কোনটা হবে? তোমার এখনো কনসেপ্ট ক্লিয়ার হয়নি। Neither Brazil nor other Latin American countries has or have won the World Cup. রোহান বলো কোনটা হবে? হ্যাভ। তোমার নাম কি? হ্যাঁ বলো কোনটা হবে উত্তর? হ্যাভ, রাইট। আচ্ছা আমরা এখানে একটু জাস্ট ক্লিয়ার করি। হ্যাঁ তোমরা এই জায়গায় কনফিউশনটা কোন জায়গায় আছে এইটুকু জাস্ট চিন্তা করো। এখানে দুইটা সাবজেক্ট, একটা কি ব্রাজিল, আরেকটা সাবজেক্ট কি আমাদের আদার কান্ট্রিজ। ধরো আদার কান্ট্রিজ, হ্যাঁ লাতিন আমেরিকান কান্ট্রিজ এন্ড অল কান্ট্রিজ। তাহলে এইটা কি সিঙ্গুলার সাবজেক্ট না, আর এটা কি প্লুরাল। এইটুকু তো ক্লিয়ার আমার, তাই না? এইটুকু ঝামেলা নাই। ইদার অর নিদার নর এর ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, রাইট? তাহলে এখানে কি আছে? হ্যাজ আর হ্যাভ। প্লুরাল ভার্বের সাথে, প্লুরাল নাউনের সাথে কি হ্যাজ হয় না হ্যাভ হয়? এই মেয়ে এখনো কনফিউজড। দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, তবে কি হবে? তবেই হবে হ্যাজ। আর বাকি সকল ক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে। থার্ড পারসন সিঙ্গুলার কারা? ধরো হচ্ছে হি, শি, ইট, অথবা কামাল, অথবা বাংলাদেশ। যে কোনো একটা জিনিসের নাম হলে সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তার সাথে হ্যাজ। কিন্তু আমাদের হবে যেহেতু প্লুরাল অনুযায়ী, তাই প্লুরালের সাথে কোনটা যায়? হ্যাভ যায়। ওকে ওকে, এবার যা যা শীটে ফিরো। চলো আমারটা কোনটা? আসো এবার শীটের দিকে আসি আমরা। শীটের সবাই একটু কনসেপ্ট নাম্বার, স্টেপ নাম্বার 8 আসো। 8 নাম্বার স্টেপ। দেখি তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো। হ্যাঁ ইকোনমিক্স পারো তোমরা না? নাই? আচ্ছা তাহলে ফিজিক্স, ইকোনমিক্স এগুলো তো সাবজেক্ট। এখন আমি যদি সাবজেক্ট না দিয়ে অন্য কিছু দিই তাহলে দেখি তো পারো কিনা। যেমন ধরো দা অ্যারাবিয়ান নাইটস, হ্যাঁ is are a famous, কোনটা হবে বলো? অ্যারাবিয়ান নাইটস বইয়ের নাম কি জানো বাংলা? আরব্য রজনী। হ্যাঁ বইয়ের নাম কি? আরব্য রজনী। তোমরা সিনবাদ এগুলো গল্প শুনছো? তোমরা তো দেখো না এগুলো, ছোটবেলা আমি দেখছি। আমরা শনিবারে সন্ধ্যা হলে বসে থাকতাম এগুলো দেখার জন্য, ভয় পাইতাম এগুলো দেখার জন্য। আর হচ্ছে আমাদের তখন খুব ফেভারিট অনুষ্ঠান ছিল বিটিভি, তখন পপুলার, তখন তো এইসব ডিশ ছিল না। হ্যাঁ আমি যখন ছোটবেলা, মানে তোমরা তখন হইছো কিনা আমি জানি না, 6-7 সালে তোমরা হইছো কি? হয়ে গেছো তখন? মাস একদমই ছোট, একদম ছোট মানে কি? আচ্ছা ওইটাই, তাই তো? তাহলে তুমি মাত্র পৃথিবীতে ওয়েলকাম হইছো, তাই না? তো ওই 7 সালে আমার বয়স কত? 9 বছর, তাই না?
তো ওই 9 বছর বয়সে তখন যেটুকু বুঝতাম 9, 10, 11 বছর তখন তো এগুলোই ভালো লাগতো, সিনবাদ। এখন দেখলে মনে হবে এগুলো কেমন কার্টুন, কোনো অ্যানিমেশন নাই, কিছু নাই, তেমন কঠিন। আমাদের কাছে এগুলাই ছিল অনেক কিছু। আরেকটা অনুষ্ঠান ছিল, তোমরা দেখছো কিনা জানি না, সিসিমপুর দেখছো? সিসিমপুর আরেকটা অনুষ্ঠান ছিল, তোমরা এটা দেখছো কিনা, সেটা হচ্ছে তোমার বিটিভিতে ইত্যাদি নামে একটা অনুষ্ঠান ছিল, এটা এখনো হয়। হানিফ সংকেতের বাংলাদেশের শ্রেষ্ঠ তিনি হচ্ছেন অ্যাঙ্কর। এখন কিন্তু এটা আমরা খুব একটা জানি না, তাই না? একটা সময় খুবই পপুলার ছিল, ওখানে নানা নাতি নামে দুইটা চেঞ্জ হয়ে গেছে, এখন ওরকম মজা হয় না। তো আমরা এগুলোর জন্য ওয়েট করতাম। আর বিটিভিতে ছবি দিলে আল্লাহ, এক ছবিতে মোটামুটি 3 ঘন্টা, ছবিতে 9 ঘন্টা লাগতো। এবার মনে আছে আমার, বিকাল 4টা না 5টায় ছবি শুরু হয়েছে, বুঝছো? তখন 2006 সাল, আমার বয়স কত, 6 সাল নাকি 8 সাল, 9 সাল সম্ভবত, তখন আমার বয়স 11 বছর। 9 সালে তখন বিটিভিতে ছবি দেয়। তো 9 সালে যখন আওয়ামী লীগ তখন ক্ষমতায় আসলো, হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের পরে নির্বাচন হইলো, তো ওইটা তো মোটামুটি ফেয়ার ইলেকশন হয়েছে, ফেয়ার ইলেকশন হওয়ার পরে আসছে। তো এই যে সন্ধ্যা থেকে ইলেকশনের রেজাল্ট দেওয়া শুরু করছে, বিটিভিতে তো রেজাল্ট দিচ্ছে। মুভি ধরো 1 মিনিট দেখায়, 3 মিনিট ইলেকশন রেজাল্ট দেখায়, কিন্তু মুভি তো মজা পেয়ে পেয়েছি। পরে এই মুভি শেষে দাঁড়াতে 11:30টায়, 11:30 মুভি দেখছি বসে বসে। আর আর আমাদের খুব পছন্দ ছিল হচ্ছে তোমার টম এন্ড জেরি। ওরে বাবা রে, কি যে পাগল সিনেমা গুলো। আচ্ছা আমরা আসি, এখানে অ্যারাবিয়ান নাইটস এ কি আছে, একটা এস। তার মানে কি বইটা কি, বইটা কি এখানে অনেকগুলো বই? অ্যারাবিয়ান নাইটস এস থাকলেও বই কয়টা এখানে? একটাই মাত্র বই। তার মানে বই যেহেতু একটা, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। আবার ধরো আমি যদি বললাম যে মার্চ, হ্যাঁ, দা মার্চ হবে, দা মার্চ is the nearest planet to Earth, right? আচ্ছা, তাহলে এখানে কি হবে? ইজ না আর হবে? কারণ কি, মার্চ এখানে এস থাকলেও মঙ্গল গ্রহ কয়টা? একটাই গ্রহ। তাহলে এখানে এস থাকা সত্ত্বেও কিন্তু অনেকগুলা হচ্ছে। তাই মাথায় রাখতে হবে যে কোনো নাউন, কোন একটা বইয়ের নাম বা সাবজেক্টের নাম এস বা ইয়েস যুক্ত থাকলেও সেটা আসলে প্লুরাল হয়ে যায় না। ঠিক এই কথাটা তোমাদের স্টেপ 8 নম্বরে বলা আছে। একটু এক্সাম্পলটা দেখো তোমরা। যেমন the Arabian Nights is still a great favorite. Mars is a planet in our solar system. Cultural studies কি, সাংস্কৃতিক শিক্ষা কিসের নাম? একটা সাবজেক্টের নাম। তারপরে ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে একটু আসো সবাই, আমেরিকার অনেকগুলো ফরম্যাট আসতে পারে পরীক্ষায়, একটু লিখে রাখো, হ্যাঁ। দ্য ইউনাইটেড স্টেট অর স্টেটস, কতগুলো স্টেট? 50টা স্টেট। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রাইট? এইটা একটা ভার্সন। আবার আসতে পারে দ্য ইউএসএ, এইটা আরেকটা ভার্সন। আর আসতে পারে শুধু আমেরিকা। তার মানে আমরা কি পেলাম? যদি শুধু আমেরিকা বলে তার আগে কোনো আর্টিকেল দা বসবে না। কিন্তু সেটা যদি অ্যাব্রিভিয়েশন হয় দা ইউএসএ, অথবা তার পূর্ণরূপ হয় অ্যাব্রিভিয়েশনের পূর্ণরূপ, সেক্ষেত্রে আর্টিকেল কি বসবে? দা বসবে। ঠিক আছে? আবার ধরো তুমি যে লিখলা যে দা ইউনাইটেড কিংডম, আবার কি হবে? দা ইউকে। কিন্তু তুমি যদি ব্রিটেন লেখো তাহলে কিন্তু আর্টিকেল বসবে না। তাহলে ব্রিটেনের সময় কি হবে? শুধু গ্রেট ব্রিটেন অথবা শুধু ব্রিটেন। ঠিক আছে? ঠিক সেম ভাবে দ্য ইউনাইটেড স্টেটস অফ, কি বলা হয় যে আরব আমিরাত, কি দ্য ইউনাইটেড আরব এমিরেটস। তাহলে ইউএই সংক্ষিপ্ত রূপ লিখলে দা বসাইতে হবে, আবার এটার যে পূর্ণরূপ লিখলে তাও দা বসাইতে হবে। ঠিক আছে? তাহলে এটা মনে রাখো যে ইউনাইটেড স্টেটস আগে কি বসে? আর্টিকেল দা বসে। এটা অন্য আলোচনা, তাও বললাম। চলো তোমরা স্টেপ নাম্বার আসো হচ্ছে মজার একটা প্রশ্ন। তোমরা 2 নাম্বার কোশ্চেন একটু আসো, হ্যাঁ, স্টেপ 2 তে আসো। আচ্ছা, স্টেপ 2 এর জায়গায় জাস্ট মার্ক করে রাখো, বোর্ডে খেয়াল রাখো।
একটু খেয়াল করো, হ্যাঁ। দেখি এই অ্যান্সারটা কি হবে বলো, বুঝে বলো কি হবে। The effects of the flood that has recently devastated some districts in Bangladesh is or are very dangerous. কেউ বলছে ইজ, কেউ বলছে আর। দেশ আজ দুমুখ, দেশ আজ দুই নৌকায় পা দিয়ে। কি হবে, কি হবে? আর আচ্ছা, আর পেলাম আমরা। কি বলছে আর? ছেলেরা মোটামুটি এই সাইডে ছেলেরা চুপচাপ, কিন্তু এরা খুব কনফিডেন্ট এবং অ্যান্সারও সঠিক হয়। এরা হচ্ছে দামেও কম মানে ভালো। এরা হচ্ছে মেডি প্লাসের কাকলি ফার্নিচার। এটা অ্যাড ছিল না, দেখো না? মানে ওই অ্যাডটা যদি ধরো এই সাউন্ডটা না দেয় তাহলে ভয়ঙ্কর লাগে। দামে কম মানে ভালো, দামে কম মানে ভালো। আচ্ছা, তাহলে কি হতে পারে বলো তো? এটা অ্যান্সার আর হবে। হ্যাঁ, তোমরা কি সবাই আর এর পক্ষে? তোমরা সবাই মিলে কিভাবে একটা ভুল উত্তরকে সমর্থন করে আমি বুঝি না। এখানে আর হওয়ার যুক্তিটা কোথায়? এখানে দেখো কি আছে, এখানে ফ্লাড কি সিঙ্গুলার না প্লুরাল? বুঝো একটু, তোমরা বুঝো। হ্যাঁ, কি হবে? ফ্লাড কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। বাংলাদেশ কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে এখানে আর কিভাবে হয়? ইফেক্টস কি আবার? কোথায় ইফেক্টস? এটা 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 তো কিছু না, এটা প্লুরাল। তাহলে কি হবে বলো? তাহলে উত্তরটা কি হওয়া উচিত? এটা এটা ইজ হওয়া উচিত না? আর আচ্ছা, আমরা দেখি সেন্টেন্সে কয়টা ক্লজ আছে। হ্যাঁ, যতটা ক্লজ ততটা ফাইনাইট ভার্ব থাকতে হবে না? এবার খুঁজে বের করি একটু। দ্য ইফেক্টস ড্যাশ, এই প্রিন্সিপাল ক্লজের মাঝখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ ঢুকিলাম কি? অফ দ্য ফ্লাড। দেখো ফ্লাড নাউনে ভার্ব আছে না? এই যে হ্যাজ ডিভাস্টেটেড আছে কিনা? সাম ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টের কোনো ভার্ব প্রয়োজন নাই। তাহলে এই সাবজেক্টের ভার্ব আছে, রাইট? তাহলে এই সাবজেক্টের ভার্ব কি হবে? তাহলে সাবজেক্ট কিসে আছে? প্লুরাল। ভার্ব কি হবে? খুঁজে বের করতে হবে যে এই প্রভাবটা হচ্ছে খুব মারাত্মক। তাহলে বন্যাটা মারাত্মক না, বন্যার ব্যাপারে বলে ফেলছি যে বন্যা বাংলাদেশের কিছু এলাকায় খুব ক্ষতি করেছে। ওই বন্যার প্রভাবগুলো খুবই মারাত্মক। এখানে রোগ হবে, বালাই হবে, চর্মরোগ হবে, বিভিন্ন খাদ্য সংকট দেখা দিবে, এগুলো হচ্ছে খুব মারাত্মক। তার মানে আমরা কি পাচ্ছি? আমাদের সেন্টেন্সের যে প্রিপোজিশনের আগের যে নাউনটা থাকবে সেটা আমাদের মূল নাউন, এবং সেটা অনুযায়ী আমাদের পরবর্তী ভার্বটা বসবে। সিমিলার একটা এক্সাম্পল যদি লিখি, দেখো যদি লিখলাম যে the price of daily commodities, daily commodity মানে কি? কোনটা হবে বলো দেখি? The price of daily commodities is or are increasing. নিত্য দ্রব্যগুলোর, নিত্য দ্রব্যরা দিন দিন বেড়ে যাচ্ছে নাকি দামটা দিন দিন বেড়ে যাচ্ছে? দাম বেড়েছে, রাইট? তাহলে নিত্য দ্রব্য এখানে প্লুরাল হলেও আমাদের প্রিপোজিশনের আগের যে অংশটা নাউনটা সেটা কি সিঙ্গুলার, এবং সেটা অনুযায়ী আমাদের ভার্ব কি হবে? তাহলে আমরা অফ অথবা অন্য কোনো প্রিপোজিশনের আগের যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী ভার্ব হবে না পরেরটা? আগেরটা অনুযায়ী। ঠিক আছে, ওকে, সহজ, একেবারে সহজ জিনিস, একদম পানি ভাত। তারপরে একটু তোমরা আসো, ছোট্ট করে একটু তোমরা খেয়াল করো।
তোমরা স্টেপ নাম্বার, ফোন বাজতেছে কার জন্য? আচ্ছা এবার আসো একটু আরেকটা একটু ডিফারেন্ট একটা স্ট্রাকচার আমরা দেখিয়ে দিই। মেনি এ, এই স্ট্রাকচারটা প্রায় পরীক্ষায় আসে, একটু মেনি এ লিখে নাও। মেনি এ, অনেকে দেখে এই জায়গাটা তোমরা মেনি এর পরে প্লুরাল বসাও, কারণ মেনি কি বোঝায়? প্লুরাল বোঝায়। মেনি এর পরে খেয়াল রাখতে হবে নাউনটাও সিঙ্গুলার হবে, এরপরে যে ভার্বটা সেটাও কি হবে? সিঙ্গুলার। তাহলে মেনি ওয়ার্ড দেখে কনফিউজ হওয়ার সুযোগ নাই, এটাকে ট্রিপল স্টার দিয়ে রাখো। মেনি এর পরে সাবজেক্টও সিঙ্গুলার, ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। কিন্তু মেনি দেখে এটা যাচাই করার কোনো সুযোগ নেই যে মেনি দেখেছি মানে এটা আমি প্লুরাল করে দিব। তাহলে সেন্টেন্স যদি আমি লিখি তাহলে ধরো এরকম হতে পারে যে মেনি আ বয়, বয় নাকি বয়েজ হবে বলো? বয় হবে, কারণ মেনি এর পরে কি হয়? সিঙ্গুলার নাউন। তাহলে মেনি আ বয় ইজ অর আর present in the class, in the class কোনটা হবে বলো দেখি? কারণ মেনি এর পরে কি হয়? নাউনটা সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে নাউন এখানে কি আছে? বয় সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? ওকে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার। তোমাদের কাজ কি জানো? তোমাদের কাজ হচ্ছে এই কনসেপ্টে আমি একটা দুইটা করে एग्जांपल তোমাদেরকে বুঝাইছি। আমার কাজ হচ্ছে কনসেপ্টকে তোমাকে ঢুকিয়ে দাও মাথার মধ্যে, যেন তোমার মাথার মধ্যে কনসেপ্টটা সেট হয়। কিন্তু এইটা দীর্ঘমেয়াদী থাকার জন্য কাজ কি? অনেক एग्जांपल প্র্যাকটিস করা। আমি লাস্ট একটু তোমাদেরকে, তোমরা একদম বইয়ের শুরুর দিকে আসো, শীটের একবারে শুরুতে এখানে কিছু প্রশ্ন আছে, আমরা একটু প্রশ্নগুলো তোমরা সলভ করো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 1 থেকে কত পর্যন্ত? 1 থেকে 7 পর্যন্ত এই প্রবলেমগুলো সবাই একটু সলভ করো। খাতা শীট না দেখে পাইছো? শীটের শুরুর দিকে যাও, শীটের একদম পেজ নাম্বার 1 এ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অ্যানসার তো দেওয়াই আছে, আর তোমরা না দেখে করবা কি? অ্যানসার দেখে করতে পারো কিনা তোমরা? দেখি তো তোমরা সৎ ছেলে মেয়ে কিনা। কি অবস্থা? তোমার কলেজ কোনটা ছিল রোহান? বরিশাল কলেজ। আর এখানে যে বরিশাল ক্যাডেট কলেজ আছে না, বরিশালে কি ক্যাডেট আছে না? আমি আসার সময় না দেখলাম বরিশাল ক্যাডেট কলেজ রাস্তায় আসা। কোথায়? বাবুগঞ্জ। আমি চিনি না, আজকে তো আমি টিকিট কাটতে গিয়ে ভুল করে ফেলছি। আমি টিকিট কেটে এসেছে যে কি বলে মাঠবাড়িয়া জায়গার নাম মঠবাড়িয়া। আমি বলে কি রে, আমার টিকিটের দাম বেশি রাখলো কেন? 650 টাকা। বলে আমি তো ওই দিন আসার সময় 500 টাকা দিয়ে আসলাম। আপনি যাবেন কই? বলি আমার তো টিকিটের মধ্যে মঠবাড়িয়া আসছে আমার মেসেজে, আপনি যাবেন কই? পরে আমি ফারিয়াপুকে কল দিছি, আমি মাজিদ ভাইকে কল দিছি। আর বলে তুমি মঠবাড়ি হচ্ছে এই বাসের সর্বশেষ ঠিকানা, ওই পর্যন্ত তুমি যাবো হচ্ছে এই বরিশাল পর্যন্ত। মানে বরিশাল পর্যন্ত পরে ওইভাবে আর টিকিট কেটে আসছে। আচ্ছা তাহলে আমরা একটু এক্সাম্পল গুলো দেখি। হ্যাঁ সবাই একটু প্রশ্ন নাম্বার, আচ্ছা আমরা একটু অ্যানালাইসিস করি। হ্যাঁ আচ্ছা 1 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে? তো আচ্ছা প্রথম সেন্টেন্স কি আছে? There is no mother but loves her child. ওকে, এটা একটু সেন্টেন্সটা ভাঙো তাইলে বুঝতে পারবা। There is no mother but loves her child. ওকে, এটা যদি আমরা একটু কমপ্লেক্স সেন্টেন্স করি, মানে দীর্ঘায়িত করে সেন্টেন্স, তাহলে কি দাঁড়ায়? There is no mother who does not love her child. তাহলে বাট কার কাজ করেছে? who does not love। তাহলে পুরোটা মিলে কি? নেগেটিভ অ্যাডভার্ব, who does not love, যেই মা ভালোবাসে না। তাহলে ভালোবাসা কি? ভার্ব। তাহলে ভার্বকে যে মডিফাই করেছে সে কি? অ্যাডভার্ব। তাহলে who does not love এই পুরোটা অংশ কি হবে? একটা নেগেটিভ অ্যাডভার্ব। এটাই মনে আনসার সম্ভবত, আর রিলেটিভ এই যে এটাকে ধরতে আর কি, যে হু কে। আমরা তো অ্যানসার তো এইটা না, অ্যানসার কোনটা? এইটা। বাট কি করেছে? পুরো নেগেটিভ অ্যাডভার্বে কাজ করেছে,
বা হু এর সাবস্টিটিউট করেছে, তাই এটা কি একটা নেগেটিভ রিলেটিভ বা নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। আমরা একটা প্রশ্ন একটু তোমাদেরকে দেখানোর আমার ইচ্ছা খুব, সেটা হচ্ছে তোমরা একটু কোয়েশ্চেন নাম্বার 7 যাও, একটা অ্যান্সার ভুল দেওয়া আছে, এটা আমার চোখে পড়ছিল এর জন্য তোমাকে বললাম। কোয়েশ্চেন নাম্বার 7 অ্যান্সার দেওয়া আছে এ, এই অ্যান্সারটা হবে হচ্ছে ডি। সবাই একটু কারেক্ট করো, এটার অ্যান্সারটা এ হবে না। অলমোস্ট এভরিওয়ান ফেইলড টু হ্যাভ পাসড হিজ ড্রাইভার্স টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই, এটা হবে হচ্ছে 2 পাস, শুধু এটা ডি নাম্বার, শুধু 2 পাস হবে। আচ্ছা, তোমাদের সাথে লাস্ট আজকের কনসেপ্ট একটা আলোচনা করবো, হ্যাঁ, সর্বশেষ কনসেপ্ট আজকের ক্লাসের। সবাই 3টা সেন্টেন্স লিখো খাতায়। এই জায়গাটা যেন আর কখনোই ভুল না হয়, এই 1/3, 2/3, 2/4 এই ধরনের কনসেপ্ট আমরা আটকাই যাই। হ্যাঁ, কি হয়, এই 3টা এক্সাম্পল আমি ব্যাখ্যা করে দিব, আর কখনোই এই প্রশ্ন তোমাদের ভুল হবে না, আর কোনোদিনই না। টু ফোর্থ মানে কি, হাফ না? 2/4 লেখা যে কথা, হাফ লেখা একই কথা। 2/4 of the students are present today. এই সেন্টেন্স 3টা তোমাকে বিশ্লেষণ করা শিখতে হবে, জানতে হবে, মাস্ট, এর কোনো ছাড় নাই। একটু দেখি আমরা এই 3টার মধ্যে পার্থক্য কি। 1/3, 2/3, 3/4, 2/4, তাহলে কখন এস হবে কখন এরস হবে, এইটা হচ্ছে প্রথম জানার ব্যাপারে। সবাই মনোযোগ আছে, একটু খেয়াল করো। আমাদের যখন ভগ্নাংশ বোঝাচ্ছি, ভগ্নাংশের ক্ষেত্রে খেয়াল রাখবা, এটাকে ভগ্নাংশ ভাঙলে কি হয়, এরকম না? এটাকে ভাঙলে কি হয়, 2/3, এটা ভাঙলে 1/3। উপরটাকে কি বলে, হর না লব কিছু একটা বলে না? আমি বিজ্ঞানের ছাত্র না, আমি এগুলো বোঝা খুব একটা অপরাধ না, তাই না? আচ্ছা, এটা উপরটা কি বলে, লব, আর নিচেরটার নাম কি, হর। আচ্ছা, হরটা মনে থাকে, আমি যেহেতু হর খাওয়াই তো হর, দুধের স্বর, তাই না, এটা মনে থাকে। আচ্ছা আচ্ছা, আরেকটা মনে আছে, ওই যে টেরা লম্বা ভূত, মানে ত্রিকোণমিতি না পারলো মোটামুটি এটা মনে থাকতো যে কি যেন, সাগরে লবণ থাকে, কবরে ভূত থাকে, টেরা লম্বা ভূত, চিন্তিত ভাই কষ্ট এরকম। আচ্ছা, আসো এখানে, যখন তোমার উপরের হর হচ্ছে লব হচ্ছে 1 থাকবে, তাহলে তোমার দ্বিতীয় অংশটা প্লুরাল হবে না। তাহলে 1/3 এর ক্ষেত্রে এখানে কত আছে, 1, তাহলে এটাকে এস যুক্ত করব না। কিন্তু বাকি ক্ষেত্রে আমাদের লব যদি 2, 3, 4, 5 থাকে, তাহলে আমাদের হরটা কি হবে, হরের সাথে এস বাই এস যুক্ত হবে। এটা হচ্ছে প্রথম তোমার বোঝা জিনিস। তাহলে এখানে 2/3 এস হবে না, কারণ কি এখানে কত আছে, 1 এর বেশি। 2/4 এখানে কত আছে, 1 এর বেশি, তাহলে আমাকে যেই নিচের অংশটা, এটা এস বাই এস হবে, 1 এর বেশি হইলে হবে। হাফে ব্যাপার না, এটা কত আছে এটা হচ্ছে ব্যাপার, এটা কত আছে। ও তুমি ভাবতেছো ভাইঙ্গা, যদি আমি বলি এটা ভাই ম্যাথ না, ম্যাথের মতো, বাট নট এক্স্যাক্টলি ম্যাথ। ও বলতেছে কি, এটা যদি ভাঙি তাহলে কি হয়, 1/2 হয়। মাথা থেকে ইংলিশ ক্লাসে কিছু কিছু ম্যাথ বাদ দিতে হয়, বুঝছো? ম্যাথ এমন ভাবে ধরছে, ওইটাকে ভাগ করে দেখাচ্ছে, 4/2 ইকুয়ালস টু 2/1, তাতে একই তো হচ্ছে না, এরকমটা না। তাহলে 2/4 এখানে কত আছে, 2, অর্থাৎ 1 এর বেশি। 1 এর বেশি হলে কি হবে, এখানে এস যুক্ত হবে। তাহলে এই সেন্টেন্স কি সঠিক? ফোর্থ কি হবে, ফোর্থ, রাইট? তাহলে এখানে এস হবে, লিখো। ওকে, একটা জিনিস শিখলাম আমরা। তাহলে কখন
আমাদের এই অংশটা ভগ্নাংশ এস বাই এস হবে কি হবে না এইটা আমাদের ক্লিয়ার। এইবার আসলে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে কখন আর ভার্ব প্লুরাল হবে কখন। ভগ্নাংশের ক্ষেত্রে মাথায় রাখতে হবে তারপরে যেই অবজেক্টটা দেওয়া আছে, এই যে এখানে কি আছে আওয়ার বডি, এখানে কি আছে দ্য ইয়ার, এখানে কি আছে দ্য স্টুডেন্টস, সেইটা অনুযায়ী ভার্বটা বসবে। আচ্ছা ধরো আমার কাছে আমাদের ক্লাসে 300 জন স্টুডেন্ট আছে, তার 3 ভাগের 1 ভাগ কত হয় 100, তাহলে 100 যদি হয় তাহলে চিন্তা করো এই যে স্টুডেন্টস এখানে ইজ হওয়া উচিত না আর হওয়া উচিত, অর্ধেক যদি হয় তাহলে কত 150, তাহলে কি হবে ইজ না আর হবে। তার মানে এইখানে যদি কাউন্টেবল নাউন থাকে প্লুরাল কাউন্টেবল নাউন তাহলে ভার্বটা কি হবে প্লুরাল আর অথবা হ্যাভ। এখন এইখানে ভার্বটা কি এয়ার, বায়ু কি বায়ু তো আনকাউন্টেবল নাউন রাইট, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন তো আনকাউন্টেবল, তাহলে যাকে গুনতেই পারি না তাকে প্লুরাল করার সুযোগ আছে, তাহলে সেটা ভার্ব কি হবে সিঙ্গুলার, তাহলে কি হবে ইজ। আওয়ার বডি আমাদের শরীর, শরীরও কি নাউন আনকাউন্টেবল নাউন রাইট, তাহলে শরীর কি আনকাউন্টেবল, তাহলে আওয়ার বডি এখানে आंसर কি হবে ইজ। তাহলে এটা যদি পারো তাহলে তোমরা এই প্রশ্নের উত্তর দাও। Two-third of water is or are made of hydrogen. এই উত্তরটা সঠিক করে লিখো। টু থার্ডস, প্রথম জায়গায় কিন্তু এখানে ভুল, কি হবে টু থার্ডস, কারণ এখানে কি উপরটা টু আছে, টু থার্ডস। ওয়াটার যদি আনকাউন্টেবল তাহলে आंसर কি হবে, বুঝা গেল? কঠিন না সহজ? কিসের মতো সহজ? পানির মতো সহজ। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি আজকে আমরা। তোমরা বুঝতে পারছো পড়াশোনা আজকে ক্লাসে? ঠিক আছে, তাহলে বাসায় গিয়ে কাজ কি, শীটটা সুন্দরভাবে গিয়ে আলমারিতে লুকিয়ে রেখে দিবা। হ্যাঁ, সিন্ধুকে রেখে দিবা যেন কেউ খুঁজে না পায়। শোনো, এই শীটটা তোমার, you have paid for it and you own this sheet, right? এই শীটটা পেমেন্ট খরচ টরচ সবকিছু বাইরে, এই শীটটা তোমার জন্য, তোমার জ্ঞানের ধারক বা বাহক হচ্ছে এই শীটটা। সো শীটটা তোমার মতো করে পড়বা, শীটের প্রতিটা পাতা দাগিয়ে দাগিয়ে পড়বা, যেখানে প্রবলেম হচ্ছে নোট করে রাখবা, পরবর্তী ক্লাসে প্রয়োজনে দেখাবা। ঠিক আছে, এই শীটটার জন্য তোমাদের মতো শীট হয়েছে। ঠিক আছে, তো সবাইকে আজকে বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন স্টে হ্যাপি, স্টে উইথ মেডি প্লাস, রাইট, মেডিকো প্লাস। আল্লাহ হাফেজ। কেমন আছেন?